আচ্ছা, আমাদের দুইজন হচ্ছে অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছে, দুইজন। আমি জানি না কোন সেকশনের, চেক করবো। আসো তোমরা এখানে যারা অ্যাসাইনমেন্ট দিয়েছো? অন্য সেকশন। আচ্ছা, যাই হোক, আমরা ছিলাম কোথায় বলো তো তোমাদের? আই গেস আই হ্যাভ সলভ দিস প্রবলেম। এটা করা হয়েছিল। হ্যাঁ, আমরা দেখছিলাম এই স্ফেরিক্যাল বলটা কি পরিমাণ ব্ল্যাক বডি ধরলে সেটা ইমিশন করতে পারে, সেটা আমরা দেখেছিলাম। অ্যান্ড এটা একটা পার্টিকুলার ওয়েভলেন্থের জন্য দেখেছি। তো আমরা এই ম্যাথটা করবো, প্রবলেম 2 দিয়ে আজকে শুরু করব। তো তার আগে এই পর্যন্ত কারো কোশ্চেন আছে? এনিওয়ান, এনি কনসার্ন? আর এই হোমওয়ার্কটা ছিল, হোমওয়ার্কটা করছে দুজন, ভেরি গুড, ওদেরটা বেশ ভালো হয়েছে। তার মধ্যে আমি যদি দেখি আহ হোমওয়ার্কটা আহমেদ, আহমেদ নূর, আহমেদ নূর কে সেকশনের? আহমেদ নূর, স্যার আমি এই সেকশনে। তুমি এই সেকশনের আছো এখানে প্রেজেন্ট? না স্যার, জি বি স্যার। সেকশন। ও, বি সেকশন। তুমি এ সেকশনে, আচ্ছা। এটা তোমাদের সেকশনে কেউ করো নাই হোমওয়ার্ক একজনও? স্যার আমি বি সেকশনে। তুমি আহমেদ নূর? জি স্যার, নূর স্যার। হ্যাঁ তুমি। আচ্ছা, তুমি বি সেকশনে। এখন আমরা বি সেকশনের ক্লাস নিচ্ছি। সো এই যে তোমার অ্যাসাইনমেন্টটা অন করছি, স্ক্রিনে দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, ভেরি গুড। যারা করো নাই দেখো যে তোমাদের ফ্রেন্ড করছে অ্যাসাইনমেন্টটা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এই যে ফাংশনটা ছিল, ও যেটা করছে আমি একটু এটা ধরে বুঝাই দেই। এই তো ফাংশনটা ছিল, তো এটা জাস্ট ডেরিভেটিভ করা। তো ল্যামডার রেসপেক্টে ডেরিভেটিভ হবে। সো এই ডেরিভেটিভটা করছে সে, করার পরে এই দেখো তোমরা যে জিরো, ডেরিভেটিভ সমান জিরো, ওই যে আমরা জানি ম্যাক্সিমাম বা মিনিমাম ডেরিভেটিভ সমান জিরো। সো সে জিরোর নর্মাল, এটা হচ্ছে লব বাই হর, হর স্কয়ার, লব হরের ডেরিভেটিভ, এগুলো তোমরা পড়ছো। হ্যাঁ, ডিনোমিনেটর। সো এটা জাস্ট ইউ বাই ভি, গুণ দিয়েও করা যায় ইউ ভি। সো ইটস লাইক ইউ বাই ভি, এটা ডেরিভেটিভ। করার পরে এট দ্য এন্ড কিছু সরল টরল করলা, করার পরে তোমার আলটিমেট এসে এইটা, এই ইকুয়েশনটা আসবে। এটা ক্যালকুলেটর সলভ করতে হবে। তো তুমি এটা কিভাবে নিলা? তুমি যে আলিনুর আছো এখানে, এটা কিভাবে নিলা তুমি? C2/λt সমান 4.965 কিভাবে আসলো তোমার? ইকুয়েশনটা সলভ করছো, লিখছো ট্রায়াল এন্ড এরর মেথডের মাধ্যমে, কিভাবে সলভ করেছো? স্যার এই ইকুয়েশনটার মধ্যে স্যার যে হ্যাঁ, হ্যাঁ। যে সি টুর যে ভ্যালু, সেই সি টুর হুম। ভ্যালু আর সি ওয়ান মানে কনস্ট্যান্ট গুলো স্যার বসায়ছিলাম স্যার, ইকুয়ালস টু জিরো ধরেন স্যার। আমার যে ভ্যালুটা ছিল এই যে সি টু ডিভাইডেড বাই ল্যামডা ম্যাক্স যে টি, হুম। ওইটা এনে বাকিগুলো কনস্ট্যান্ট গুলো যদি আমি ওই পাশে নিয়ে চলে যাই, তাহলে এন্ড অফ দ্য ডেতে স্যার এই 9, 6 এই টাইপের একটা স্যার ভ্যালু আসে স্যার। না, বলতেছে এটা সলভ করে এটা আসলো না, তো এটা তাহলে তোমার ভেরিয়েবল, তাই তো বলতেছো? জি স্যার। C2/λt। তাহলে ইকুয়েশনটা একটা লাইন এক্সকেপ, তুমি আরো দুইটা লাইন করতে পারতা। এই যে -e⁴x মানে স্যার এটা যদি আপনি সরাসরি প্লাস 1। ক্যালকুলেটরে। বুঝছি, ক্যালকুলেটারে দিচ্ছ সেটাই। C2/λt এটাও এক্স, ঠিক আছে। সো 1/5 ইন্টু এক্স, বুঝতে পারছেন? ডাইরেক্ট ক্যালকুলেটারে করছো, সেটাই আমি দেখি। ক্যালকুলেটরে করে হ্যাঁ, সলভ চাপলেই স্যার চলে আসে স্যার। হ্যাঁ, সেটাই আমরা করছি এই যে এখানে। হ্যাঁ, জাস্ট কালকে তুমি, কোশ্চেনটা একটু সলভ করে দিবেন স্যার। আচ্ছা একটু ওয়েট করো, ধরো 5, এই যে আমাদের এটা x/5। হ্যাঁ, এই যে 1/5 C2/λt, C2/λt মানে এক্স এক্স ধরে নেওয়া হয়, জি স্যার, এক্স ধরলাম ধরে আর নেওয়া কি, কারণ হয়। জি স্যার। ক্যালকুলেটারে তুমি একটা ভেরিয়েবল বসাবা, তাই না? জি স্যার। সো এইটা, আর এখানে কি যোগ ছিল না? একটু দেখি আমি, এখানে কি ছিল আমাদের? না, গুণ ছিল। সো গুণ এটা, ছিল স্যার। হ্যাঁ, এটার সাথে e⁴x, এই হচ্ছে ফাংশন। এইটা ক্যালকুলেটরে দিয়ে তুমি সলভ করবে।
এবং এটাকে এভাবেই দিয়ে দিতে পারো ইনপুট সমান সমান 0। তাইলে জি x স্যার। সমান তোমার আসতেছে এই যে 4.96। তাহলে C2 বাই ল্যামডা টি x ধরেছিলাম, ওইটা আসলো আমার 4.965। এখন C2 ভ্যালু তুমি জানো, এটা একটা কনস্ট্যান্ট, আমাদের স্লাইডেও আছে। সো জাস্ট পুট দ্যাট ভ্যালু হ্যাঁ। সো ইউ গেট ল্যামডা ম্যাক্স বাই টি সমান এই যে 2898। এন্ড গুড, ভেরি গুড। ঠিক আছে, যাই হোক তোমাদের সেকশন থেকে একজন করছে, তুমি বোনাস মার্ক 2 পাবা, তুমি অ্যাড করে দিও তোমার আইডির পাশে। আচ্ছা, আর কেউ করে না, আমি আর থ্যাংক ইউ কারোরটা স্যার। নিবও না এখন আর। হ্যাঁ, আমি এই ক্লাসে আগ পর্যন্ত যারা দিচ্ছ তাদেরটা নিয়েছি, সো 2 জন পেয়েছে, এই 2 জন নেবো। এখন একজন করছে আমাদের, জাহান চৌধুরী। জাহান চৌধুরী কি এই সেকশনের? তুমি নয় সেকশনে? সেকশন এই সেকশন না? আচ্ছা, তাহলে পরে কথা হবে। আচ্ছা, যাই হোক, ওদের ক্লাস তো পরে, সো ক্লাসের আগে দিচ্ছে আর কি। তো যাই হোক, আমি এটা তাহলে হোমওয়ার্কটা মোটামুটি জাস্ট নর্মাল ছিল, জাস্ট একটা ইন্টিগ্রেশন করা, সরি ডিফারেন্সিয়েশন করা, এটাকে 0 ধরা, ধরে সলভ করা, এটাই ছিল। হ্যাঁ, এখানে আর ডিফারেন্ট কিছু ছিল না। আচ্ছা, আমরা এখন আমাদের ক্লাস শুরু করার আগে ক্লাস টেস্টের কোশ্চেন নিয়ে একজন কথা বললা যে কোশ্চেনটা সলভ করার। এখন কোশ্চেনটা আবার কোথায় রাখলাম? বি সেকশন। জাস্ট আমি একটা মিনিট শেয়ার দেই। শেয়ার দেখা যায়? কোশ্চেনটা দেখা যায় তোমাদের? স্যার। আমি জাস্ট শর্টলি বলবো, সময় বেশি নাই। স্টেট ট্রু অন ফলস, ট্রু ফলস ডিভাইড আর কি। তো ফোর্স কনভেকশন ইজ বেটার দেন ফ্রি কনভেকশন উইথ নো অ্যাডিশনাল কস্ট। অ্যান্সার কি হবে বলো, তোমরাই বলো। ফলস স্যার। ফলস কেন ফলস? সে এডিশনাল কস্ট তো লাগবেই স্যার। লাগবেই, Sir, হ্যাঁ, so অ্যাডিশনাল free কস্ট আছে convection is আমাদের, better, পাম্প, sir, always. হ্যাঁ, পাম্পিং কস্ট আছে আমাদের, সো এটা ফলস। আচ্ছা, দ্য কেস 3 বাউন্ডারি কন্ডিশন অফ ইনার অফ প্র্যাকটিক্যাল ইন্টারেস্ট, ফলস অর ট্রু? ট্রু স্যার। ট্রু, কারণ এটা মোর রিয়েল লাইফ কনসিডারেশন, আমরা কনভেকশন এলাও করতেছি, ফিন টিপ ইনসুলেটেড ধরতেছি না, সো ট্রু। আচ্ছা, রেডিয়েশন হিট ট্রান্সফার ক্যান বি ফেল্ট এট হায়ার সারফেস টেম্পারেচার, ফলস True. অর ট্রু? ট্রু। স্যার ট্রু স্যার। হাই টেম্পারেচার গেলে এটা ফেল করতে পারো তুমি, হ্যাঁ, আদারওয়াইজ এটা ওইভাবে ফিল হয় না। সো ফলস, ট্রু, ট্রু। আর লাস্টেরটা হচ্ছে আমাদের ফোরিয়ারস ল অফ কন্ডাকশন কামস ফ্রম থার্মাল গ্রেডিয়েন্ট অ্যালং দ্য বার, ফলস অর ট্রু? স্যার এটাই তো টেনশন ইয়াটা স্যার। কি অ্যান্সার তুমি বলো, তোমরাই বলো। স্যার আমি একবার ট্রু দিয়ে পরে ফলস দিছি স্যার। সেটা না, তোমার কি মনে হয় এটা কি হওয়া উচিত? ট্রু হওয়া উচিত না স্যার। ট্রু হওয়া উচিত। ফোরিয়ারস ল অফ কন্ডাকশন এটা আসছে থার্মাল গ্রেডিয়েন্ট থাকতে হবে, আদারওয়াইজ তো তোমার হিট ট্রান্সফার হবে না, আমরা জানি। এই যে ডিটি বাই ডিএক্স, এটাই তো স্যার থার্মাল গ্রেডিয়েন্ট। শুরুতে ট্রু লিখছিলাম স্যার। হ্যাঁ, সো ডিটি বাই ডিএক্স থাকলে এটা ওখান থেকে এসেছে, সো ট্রু। ঠিক আছে, এই হলো আমাদের ট্রু ফলস এর অ্যান্সার। শুরুতে কি লিখছো? পরে দেখা যাবে খাতা দেখলে, আমি খাতা দেখি না। আচ্ছা, ফলস, ট্রু, 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 এটা গেল। এরপরে আসো ডিফাইন ফিন ইফেক্টিভনেস এফিসিয়েন্সি উইথ ইকুয়েশন, শুধু ইকুয়েশন লিখলো মার্ক পাবা। আর অলসো দ্য রাইট দ্য রিলেশনশিপ বিটুইন দেম, এটা স্লাইডেও আছে। ইফেক্টিভনেস হলো ফিন দেওয়া আর ফিন ছাড়া, এই দুইটার মধ্যে ঘটনা। আর ইফিসিয়েন্সিটা হলো যে ফিন দিয়া অবস্থায়, কিন্তু ফিন যদি পুরোপুরি বেস টেম্পারেচারে থাকতো তাহলে কি ঘটনা ঘটতো, আর পুরোপুরি যেহেতু বেস টেম্পারেচার থাকে না সেই কারণে। সো কিউ অ্যাকচুয়াল বাই কিউ ম্যাক্স, এটা হলো ইফিসিয়েন্সি। হ্যাঁ, আর রাইট দ্য স্যার রিলেশনশিপ, এরিয়া দিয়ে ওদের মধ্যে রিলেশনটা, ইফেক্টিভনেস সমান সামথিং ফাংশন অফ এরিয়া বা ইনটু এফিসিয়েন্সি, এরকম একটা রিলেশন স্লাইডে আছে, এই স্যার রিলেশনটা লিখলে হবে। হুম। স্যার এই ইফিসিয়েন্সির জায়গায় কেউ যদি ইট ইকুয়ালস টু tan হাইপারবোলিক এল ডিভাইডেড বাই এল লিখে তাহলে কি স্যার কেটে দেওয়া হবে? না, ওইটা তো কমন ইকুয়েশন হলো না তোমার, ওইটা তো তাহলে কেস 1 2 এর জন্য তুমি রিডিউস করছো। এখানে তো ডেফিনেশন চাইছে, এখানে ইকুয়েশন উইথ ইকুয়েশন লিখলে তোমাকে লিখতে হবে কিউ বাই কিউ, এইটা জেনারেলাইজড ইকুয়েশন। আমি তো বলি নাই যে ইকুয়েশন লেখো ফর কেস 1 ফর কেস 2, এটা কি বলছি? তা তো বলি নাই। সো এই ইকুয়েশন কি হবে, কিউ অ্যাকচুয়াল বাই কিউ ম্যাক্স।
আর এটার ইকুয়েশন কি হবে? কিউ ফিন ডিভাইডেড কিউ বাই কিউ নো ফিন, শেষ। এক মার্কস। আর রিলেশনটা আমার এক্সাক্ট আই গেস এটা টোটাল এরিয়া বা ফিন এরিয়া সামথিং, তাই না? এরকম কিছু একটা, এফিসিয়েন্সি সমান ইফেক্টিভনেস, লাইক দিস স্যার এটা ওই সময় মাথায় আসে স্যার, এই দুইটা ইকুয়েশনে লিখে দিয়ে এসেছিলাম। দুইটা আছে, দুই পাবা, 2 মার্কস। এটা 1 মার্কস, এটা 1 মার্কস, এটা 1 মার্কস। 3 দেওয়া আছে দেখো, 1 প্লাস 1 প্লাস। সো একটা লিখলে 1 পাবা, দুইটা লিখলে 2, তিনটা লিখলে 3 পাবা, ওটা সমস্যা নেই। তোমার সব পারতে হবে এমন না। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসো আমাদের এই যে ম্যাথটা। এই ম্যাথে অলরেডি সলিউশন তখনই আমি বলে দিয়েছিলাম। এটা আমাদের থার্মাল রেজিস্ট্যান্সটা ভালো না, যাই হোক আমার এটা তোমাদের সাথে হয়েছে। থার্মাল রেজিস্ট্যান্স যত কম তত বেটার, এটাই তো আমরা চাই, তাহলে তোমার হিট ফ্লোটা বেশি হবে। তো এটাই ঘটনা। তো তোমার এখন এই প্রবলেমে কন্ডিশন দেখো 41, আর আমাদের টেম্পারেচার ডিফারেন্স দেওয়া আছে 90 আর 20, 90 মাইনাস 20। তাহলে ডেল্টা টি কত আছে এখানে? আমরা পাওয়ারটা দেখতেছি 40, ডেল্টা টিটা দেখতেছি আমরা 1.75 আসছে স্যার। ওইটা তো রেজিস্ট্যান্স, ওটা রেজিস্ট্যান্স। আমি বলতেছি এই ডেল্টা টি 90 মাইনাস 20 70। তাহলে থার্মাল রেজিস্ট্যান্স কত? 70/40। সো ওই যে 1.75 তোমরা বললা। আচ্ছা, 1.75 ইউনিটটা লিখতে হবে ডিগ্রি সেন্টিগ্রেড পার ওয়াট। আচ্ছা, গেল এটা। এখন তোমাকে চুজ করতে হবে এখান থেকে যেইগুলো থার্মাল রেজিস্ট্যান্স এর থেকে কম, তাহলে হবে কি 40 ওয়াটটা ইজিলি হবে। আর যেটা 1.75 যদি এখানে ধরো একটা মিলে গেল 1.75, তাহলে ওইটা নিলে 40 ওয়াট হবে। আর ওইটা থেকে বেশি নিলে কিন্তু আমাদের এই যে পাওয়ারটা কমে যাবে, আমরা পারবো না। সো এই জন্য যেটা কম সেটা নিতে হবে। এবং এখান থেকে দেখা যাচ্ছে এইটা, এইটা, তারপরে 1.4, এই তিনটা হচ্ছে আমাদের সলিউশন। হ্যাঁ, সো যারা তিনটা দিচ্ছ 3 মার্কস পাবা, যারা এই তিনটার মধ্যে একটা ঠিক দিচ্ছ 1 মার্কস পাবা, যারা দুইটা ঠিক দিচ্ছ 2 মার্কস পাবা। ঠিক আছে, এইটা গেল। স্যার আমি তো প্রথমটা একেবারে মানে বড় করে টিক দিছি স্যার। তাহলে ওই 2 মার্কস পাবা আর কি, প্রথমটা আর যেটা প্রথমটা বড় করে টিক দিছি, আর হচ্ছে যেটা হচ্ছে মানে 3 নাম্বারটাও টিক দিছি স্যার। মানে আমি 3 দুইটা টিক নাম্বার দিছি। না, 3 নাম্বারে প্রথম কেসটা হবে, দুইটা দিলে প্রথম হবে না। কেসটা ইন্ডিকেট করে দিছি স্যার, প্রথম কেসটা ইন্ডিকেট করে দিছি। হুম, আর স্যার ওইটাতে দুইটা তো স্যার একসাথে বড় করে টিক দিয়ে দিছি স্যার। তাহলে তুমি তোমারটা মানে নোটিশেবল, সো তুমি মার্কস পাবে। স্যার লিখে দিছিলাম। লিখে দিলেও হবে, সমস্যা নেই। ঠিক আছে, আমি আর এটা নিয়ে এত আলাপ করতে যাচ্ছি না, সময় নাই তো। লিখে দিলেও হবে, তবে মেন কথা আমার সলিউশন এই আর কি। হ্যাঁ, এটা সলিউশন। আচ্ছা, এটা গেল। এরপরে আসো লাস্ট কোশ্চেন। এটা একটু কনসেপচুয়াল কোশ্চেন ছিল তোমাদের যে বোঝার, যে একটা ফিন এক্সট্রুশন করে বানানো হয়েছে ডাইরেক্ট কাস্টিং করে একদম ইন্টিগ্রেটেড পার্ট হিসাবে। আরেকটা কি করা হয়েছে, আরেকটা ওই যে তোমার ওয়েল্ডিং, তাই তো? হ্যাঁ, ওয়েল্ডেড জয়েন্ট বা কোনো কাজ সারফেসে ওয়েল্ড করে, এটা আলাদা বানানো, এটা আলাদা। এর মাঝখানে আমরা কি করছি, ওয়েল্ড করছি। এই এই যে ওয়েল্ড করছি, ওয়েল্ড করে জয়েন্টটা করছি। এখন কোনটা বেটার বা তোমার মনে হয় কোনটা ভালো? এই তো কোশ্চেন, এক লাইনে অ্যান্সার। কোনটা বেটার হবে বলো? ওয়েল্ডিং স্যার। স্যার ওয়েল্ডিং স্যার। ওয়েল্ডিংটা বেটার হবে না, ঠিক আছে? Casting ক্রস, better, যেটা কাস্টিং হয়ে ইন্টিগ্রেটেড পার্ট হবে সেটা বেশি বেটার হবে। ঠিক আছে, এখন কোশ্চেন হলো কেন? কেন হলো দেখো, আমার এটা ইন্টিগ্রেটেড পার্ট, আর আমার এখানে একটা এক্সট্রা রেজিস্ট্যান্স আমি তৈরি করছি। তো এইখানে কিছু টেম্পারেচার ড্রপ হবে, যেটা এইখানে হবে না। এই কারণে এখানে থার্মাল রেজিস্ট্যান্স বেশি, হিট ট্রান্সফার কম হবে। সো যে কোনো জয়েনিং এ একটা এক্সট্রা রেজিস্ট্যান্স, যেমন ফর এক্সাম্পল তুমি চিন্তা করো, আমরা যখন প্রথম এক্সপেরিমেন্টটা করলাম, আমাদের ব্রাশ ছিল, মনে করে দেখো, মাঝখানে স্টিল বা ব্রাশ আমরা চুজ করতে পারতাম, ওইটা আমাদের হাতে অপশন ছিল। পরে আবার ব্রাশ, তাই তো? কিন্তু মাঝখানে ওই যে আমরা থার্মাল পেস্ট দিয়ে অ্যাটাচ করলাম না, এই যে একটা, মনে আছে এরকম? জি স্যার। এইটা কিন্তু আমার টেম্পারেচার লস করার, কিন্তু আমার উপায় নাই, এটার সাথে এটা জয়েন করার জন্য এখানে আমি পিওর কন্ডাকশন হবে? তোমার কি মনে হয়? না স্যার। এই জায়গায় তুমি টেম্পারেচার প্রোফাইলটা দেখো, গ্রাফে কিছুটা কম বেশি আছে, কিন্তু এটা না হয় পুরো যদি একটা সিঙ্গেল ম্যাটেরিয়াল হতো, ওইটা বেটার হতো না কন্ডাকশনটা? সো এইটাই পোর কন্ডাকশন এইখানে হবে, সেই একই ওইভাবে তুলনা করো, ওয়েল্ডিং দিয়ে তুমি এটার সাথে জয়েন করছো। সো এই কারণে ইউজুয়ালি ফিন যদি হয় আগে প্ল্যান করে ইন্টিগ্রেটেড পার্ট হিসাবে বানানো, যেমন ইঞ্জিনে, বাইকের ইঞ্জিনে দেখবা অনেক ফিনে ইন্টিগ্রেটেড পার্ট, ইনসার্ট না, ওই ইঞ্জিনের গায়ের থেকে এক্সট্রুড করে ওইভাবে বানানো হয়েছে।
তো ওইটা হলো আমার বেশি পারফরমেন্সটা ভালো হবে। এইটাতে কাজ করবে না তা না, এটা কাজ করবে, বাট এটা পারফরমেন্স এইটার থেকে কম এই। সো একটা লাইন লিখলেই হয়ে যেত আর কি। এটা একটু কনসেপচুয়াল ছিল, যারা পারছে আমি জানি কিছু স্টুডেন্ট পারছে, বাট এইগুলা বাকি 8 মাস ভেরি ইজি ছিল। ঠিক আছে, এই মোটামুটি ইনশাল্লাহ দেখা যাক, আমি নেক্সট উইকের মধ্যে তোমাদের মার্কসটা দিয়ে দেবো। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? আর ক্লাস টেস্টে কম পেতে পারো, অনেকে 7 পাও 8 পাও এরকম পাবা, জানি পাই। তো ওই যে বোনাস মার্ক, এই যে আজকে যে হোমওয়ার্কটা করলো যে ছেলেটা, ও যদি 8 পেয়ে থাকে ইন কেস, আর ও কিন্তু 10 হয়ে যাবে। হ্যাঁ, এটা আমি লাইভেই বললাম যে আমাদের ওগুলা পারফরমেন্স গুলা ভেরি ইভ্যালুয়েট করি আমি। এই জন্য যে যারা হোমওয়ার্ক টোমওয়ার্ক দিচ্ছ না, ইউ আর আলটিমেট লুজার, বলে দিলাম। আচ্ছা, যাই হোক, এইটু মোটামুটি আমাদের এই গেল। আর আমরা যাই টপিকে যাই, সময় বেশি নাই আসলে, সিলেবাস তো অনেক আমাদের। তোমাদের আর কোনো কোশ্চেন আছে? আর স্যাটারডেতে হচ্ছে আমাদের আমাদের ল্যাবটা হবে। তোমরা বি সেকশন, তোমাদের হয়তো 2:30 বা 3টা থেকে 4:30 4টার মধ্যে হবে। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে তোমাদের? এনি কোশ্চেন? না স্যার। আচ্ছা, তাহলে আমরা না, স্যার। আগাই। আচ্ছা, আমরা ল্যাবটা কি মানে 3টার কথা বললেন? ল্যাবটা 2:30 থেকে 4টা ধরে রাখছি আর কি। হ্যাঁ, Okay. 1.5 ঘন্টা লাগবে আমাদের হাইয়েস্ট। আচ্ছা, সবাই থেকো। আচ্ছা, যাই হোক, এখন আমরা আগাই। ব্ল্যাক বডি রেডিয়েশন নিয়েছিলাম আমরা। আমরা দেখলাম যে আমাদের একটা ম্যাথ করেছিলাম, একটা স্ফেরিক্যাল বল। এটা আমাদের এই প্রবলেমটা আমরা সলভ, ভেরি ইজি একটা প্রবলেম, যে আমাদের জাস্ট স্টিভেন বলজম্যান ল, যেহেতু আমি ব্ল্যাক বডি অ্যাজাম্পশন করে ফেলছি, আমার কিন্তু এটা সলভ করাটা ইজি হয়ে গেছে। হ্যাঁ, আমার কিন্তু সিগমা T4 আর ওয়েভলেন্থ ডিপেন্ডেন্স ওইভাবে আমার ওগুলো আসতেছে না। হ্যাঁ, তবে এই যে পার্ট সিতে আমরা বলছিলাম কি স্পেকট্রাল, এই স্পেকট্রাল কথাটার অর্থ হচ্ছে ওয়েভলেন্থ ডিপেন্ডেন্স। তাহলে ওই ওয়েভলেন্থে কত এমিশন হলো, এই ওয়েভলেন্থে কত এমিশন হলো, এইটা তখন চলে আসে। তো এই যে আমাদের বলছে 3 মাইক্রনে কত এমিশন, তো সেটা আমরা ম্যাথটা কিন্তু আমরা দেখেছি, তোমরা যদি চিন্তা করো, এই যে দেখছিলাম যে 3 মাইক্রনে এত। তো এখন যদি রেঞ্জ অফ হয়, যে এত ওয়েভলেন্থ থেকে এত ওয়েভলেন্থ, এই যে এই ছবিটা দেখো, এটা তো ওভার দা টোটাল ওয়েভলেন্থ। আমি যদি বলি না, আমি এই রেঞ্জ থেকে এই রেঞ্জে, আমরা জানি ভিজুয়াল কত 0.4 থেকে 0.76 মাইক্রোমিটার, তাই তো? বাট আমি তোমাকে এখন বললাম যে তুমি 0.5 থেকে 0.6 এই ওয়েভলেন্থের মধ্যে কতটুকু ইমিশন হলো, সেইটা আমাকে বলো। তখনই তোমাকে এই যে রেঞ্জের মধ্যে হলে ধরো এইটুকু এরিয়া বের করতে হবে। তো এইটুকু এরিয়া ইন্টিগ্রেশন করে পুরাটা করে, এর থেকে প্রথম অংশটা বাদ দিয়ে, ওই যে আমাদের ইকুয়েশন, মেইন ইকুয়েশন, এটাকে ইন্টিগ্রেট 2বার করতে হবে, 2বার করে বিয়োগ করে তারপর পাবা। তো ইন্টিগ্রেশনটা ইজ নট দ্যাট ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। আমরা দেখছি আমাদের ফাংশনটা একটু কমপ্লেক্স আছে, তো এটা ইন্টিগ্রেশন করা হয়ে গেছে। অনেকে এখন অনেক টুল আছে, ম্যাথ ল্যাব আছে, এটা সেটা অনেকভাবে ইন্টিগ্রেশন সলভ করে আনা যায়। সো এই যে আমাদেরকে অলরেডি 4টা দিয়ে দিচ্ছে ল্যামডাটির ফাংশন হিসাবে। সো আমি কি করবো, এই 4 থেকে ডাটা নিয়ে আমি প্রবলেমটা ইজিলি, খুব ইজিলি হ্যান্ডেল করে সলভ করতে পারবো। যেমন ফর এক্সাম্পল তুমি দেখো প্রবলেম 2, এইটা দেখো, আমাদের বলছে যে টেম্পারেচার অফ দ্য ফিলামেন্ট, হ্যাঁ, টেম্পারেচার অফ দ্য ফিলামেন্ট অফ অ্যান ইনক্যান্ডেসেন্ট লাইট বাল্ব। নর্মাল লাইট বাল্ব আগে যেগুলো ইউজ হতো, ইনক্যান্ডেসেন্ট ওইগুলা, যেগুলো মেইনলি তোমার ওই যে ফিলামেন্ট থাকতেছে, কারেন্ট যাচ্ছে, ফিলামেন্টের কারণে জুল হিটিং এর কারণে গরম হচ্ছে, ওই ওই বাল্বগুলো প্রবলেম ছিল, অনেক বেশি হিট লস হতো। এরপরে না আস্তে আস্তে ফ্লোরোসেন্ট, এলইডি এগুলো আসছে। স্টিল এগুলো পাওয়া যায় না যে তা না। assuming the filament is to be black body assume করতে বলছে, determine the fraction of radiation energy emitted by the filament that falls in the visible। আমাদের অবজেক্টিভ একটা লাইট বাল্বে না আমি দেখতে চাই, তাইলে আমাকে সে যখন ইমিশনটা দিবে সেটা অবশ্যই ওই ভিজিবল রেঞ্জে থাকতে হবে, আদারওয়াইজ ওই লাইট বাল্ব দিয়ে তুমি কিছু দেখতে পাবা না। তো ওটা লাগানো আর না লাগানো একই কথা। তো একটু দেখি আমরা তাহলে এখানে কি ঘটনা ঘটতেছে। যে এটা টেম্পারেচার আমরা কারেন্টের মাধ্যমে 2500 কেলভিন উঠাইছি। আচ্ছা, উঠাইলাম ভালো। এখন রেডিয়েশন লেটসি যে কিরকম হয় আমাদের। হ্যাঁ, ওই ভিজিবল রেঞ্জে থাকতে হবে। তাহলে ভিজিবল রেঞ্জের ওয়েভলেন্থ এটা তোমার কিন্তু মাথায় রাখতে হবে। এটা একটা কমন জেনারেল নলেজের মতো। হ্যাঁ, ধরো বিসিএস পরীক্ষা দিবা, সেখানেও এটা কোশ্চেন থাকতে পারে, একটা ভিজিবল ওয়েভলেন্থ কত।
ফিজিক্স ইন্টারমিডিয়েট হয়তো বা পড়েছ, ভিজিবল ওয়েভলেন্থ কত মানুষ, এই যে 0.4 মাইক্রন থেকে 0.6, এই লিমিট আমরা জানি। সো এটা আমাদের লোয়ার লিমিট, এটা আমাদের হায়ার লিমিট। তো লোয়ার লিমিটের সাথে আমার ফাংশনটা কিছু হবে, আমি দেখি আমার যদি ওই যে কার্ভটা দেখো, খেয়াল করে দেখো তোমরা, ল্যামডা টি, ল্যামডা টি, তার মানে শুধু ল্যামডা না, ওরা ল্যামডা টি দিয়ে রিপ্রেজেন্ট করছে। যে হোমওয়ার্কটা করছে সেও দেখছে যে ল্যামডা টি ধরে ভেরিয়েবলটা আমরা যে C2/λt, ওটাকে একসাথে একটা ভেরিয়েবল আমরা ধরে নিছি। সো এই ল্যামডা টি কে তাহলে এখানে ভেরিয়েবল ধরে নিতে হবে, যেহেতু আমাদের চার্টটা ওইভাবে প্রোভাইডেড করা। সো এখন টেম্পারেচার 2500, ল্যামডা 1.4, তাহলে 0.4 ইন্টু 2500, তাহলে হলো 1000। আর ল্যামডা 2, যেহেতু ল্যামডা 2টা 0.76 বেশি আর টেম্পারেচার 2500, তাহলে আসতেছে 0.76 ইন্টু 250। ঠিক আছে, সো এখন এইটা ইকুয়ালস এটা, এটা ইকুয়ালস এটা, তাহলে এই ভ্যালুগুলা পেয়ে গেলাম। এখন আমি দেখো আমার কার্ভের আমি এই লিমিটটা জেনে গেছি 1000। সো আমি এখন শুরুটা, হ্যাঁ, যেটা হচ্ছে আমার, আমি একটু যদি বলি, এই যে প্রথমটা 1000 আসো, এখানে এই যে 1000টা খুঁজো। 1000 কত আসে আমাদের ভ্যালু, কে বলতে পারবা? 1 মার্কস দিব। 1000-এর ভ্যালু কত বলো একজন? 1000-এ, হ্যাঁ বলো বলো। 0.031 হ্যাঁ স্যার 0.8 হ্যাঁ 1000 0.00032 321 হ্যাঁ 0.000321। 321 জি স্যার গুড, যে পারছো তোমাকে 1 মার্কস দিলাম। জি স্যার থ্যাংক ইউ 0.000321 এইটা। তাহলে আমাদের দেখো এই ম্যাথে আমরা প্রথম পোর্শনটুকু পেয়ে গেছি ফ্র্যাকশন আকারে, এই যে 0.00031। আর সেকেন্ড পোর্শনটা আমাদের কত ছিল খেয়াল করো, আমরা যদি এখানে যাই 1900, 1900, তাহলে 1900-তে কত দেখো চার্ট, বলো একজন। স্যার 0.053035 কিভাবে বের করলা, চার্টে নাই তো 1900? লিখে নিছি। দেখে বলো না, দেখে বলো না, স্লাইড তো আমি দিচ্ছি, ঠিক আছে, তুমি চার্ট থেকে দেখো। স্যার 1900টা হচ্ছে ইয়ে করে বের করতে হবে স্যার। ইন্টারপোলেশন, করতে হবে। হ্যাঁ 1800 আছে, 2000 আছে, তাহলে এই দুইটার 2000 এভারেজ করবা, এভারেজ করলে 1900 হচ্ছে। তো এই যে এই দুইটা ভ্যালু এভারেজ করলে, যেটা ওই যে ও বললো স্লাইডে আছে 0.05, যেটা ঠিক আছে। তো ওইটা বেশি, 0.05 বেশি আর এটা কম, তাহলে আমি বেশিটাকে, এই দেখো আমি ব্লু কালার ইউজ করতেছি, এটা অবশ্য বেশি এরিয়া 0.05 যেহেতু, আর এটা তো 0.000, অনেক স্মল একটা এরিয়া। রেড দেখো, রেড রিজন আর এটা আমি রেড একসাথে ইয়া করে দিলাম, তাহলে আমার এদের মাঝে কতটুক, ওই যে ব্লু রিজনটা, অনলি ব্লু, হ্যাঁ এই যে এই রিজন। তাহলে কি করতে হবে, দুইটার মধ্যে বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করে দিলে এইটুক ফ্র্যাকশন আমি পাচ্ছি উইদিন ভিজিবল ওয়েভলেন্থ, 0.4 মাইক্রন থেকে 0.76 মাইক্রন, সেটাই করছে। হ্যাঁ তোমরা যদি দেখো, বিয়োগ করে দিচ্ছে 0.052713 এবং এটা সলিউশনটা এখানে দেওয়া আছে ডিটেলস একদম। আমরা তো অলরেডি সলিউশন করেছি। এখানে একটা কথা একটু বোঝার ইয়া আছে যে দেখো এটা কত পার্সেন্টেজে 0.05, মানে এটা তুমি যদি 100 দিয়ে গুণ দাও, এটা 5%, ইটস লাইক 5% অনলি। তো দেখো মানে অনলি 5%, রেডিয়েশনের অনলি 5% ভিজিবল ওয়েভলেন্থে পড়তেছে। এটা কি একটা ভালো ডিজাইন? এই বাল্বটা কি তাহলে ভালো এফিশিয়েন্ট হবে? না স্যার। অনলি 5%, তুমি এনার্জি যা দিচ্ছ তার মাত্র 5% দিয়ে সে তোমাকে দেখার যে জিনিসটা ভিজিবল ওয়েভলেন্থের মধ্যে রেডিয়েশনটা সে ইমিট করতেছে। সো এটা বাকি 95% আমার ওয়েস্টেজ হচ্ছে রেডিয়েশন। সো এই জি স্যার। ইনক্যান্ডেসেন্ট বাল্ব হচ্ছে পোর পারফরমেন্স। এই কারণে আস্তে আস্তে অন্য বাল্ব আসছে, অন্য ডিজাইন আসছে, ডিফারেন্ট আসছে, বাট এটা একটা ভেরি বেসিক, আগে থেকে আমাদের ইউজ হতো বাল্বগুলা। বাট তুমি পারফেক্ট, তুমি ডিজাইন কম বেশি করে তুমি চাইলে কিন্তু এটা ইয়া করতে কন্ট্রোল করতে পারো কিছুটা, এই আর কি। তো এখন
আরেকটা কথা বলতেছে যে আচ্ছা এ তো 2500 কেলভিন টেম্পারেচারে আছে, তাহলে এর পিক ওয়েভলেন্থটা কবে, কোথায় হচ্ছে? এর ইমিশন যে সে করতেছে, এ তো টেম্পারেচার 0 থেকে বেশি, সো এ তো ইমিশন করতেছে, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট। তো এই ইমিশনের পিকটা কোন ওয়েভলেন্থে হচ্ছে বা আমরা পাচ্ছি? তাহলে পিক ওয়েভলেন্থ পাওয়ার জন্য ওই যে হোমওয়ার্ক, ল্যামডা ম্যাক্স বাই টি উইন্ডসের ডিসপ্লেসমেন্ট ল 2898 পয়েন্ট সামথিং, এই তো। তাহলে ল্যামডা ম্যাক্স কত পাচ্ছি? 2500 দিয়ে ভাগ করে দাও, কত আসতেছে? 1.16, মানে 1.16 মাইক্রনে পিক ওয়েভলেন্থ দিচ্ছে। সেটা কি ভিজিবল রেঞ্জে আছে 1.16? দেখো তো, ভিজিবল রেঞ্জ তো আমার এইটা, আর এর পিক ইমিশনের পিকটা না, কোথায় স্যার। পড়ছে? বেশি স্যার হ্যাঁ, বাইরে। পিকটা পড়ছে কোথায় দেখো? বাইরে, ভিজিবল রেঞ্জের বাইরে। তার মানে ইনফ্রারেড আই গেছে, এটা পড়ে গেছে। এটা এই জন্য এটা ভালো না, এটা পিক ইমিশন হচ্ছে ইনফ্রারেড রিজনে, আর ইনফ্রারেড রিজনে আমরা দেখতে পাই না। এটা বেস্ট হয়তো এটা পিকটা যদি ভিজিবলে আনা যায়, সেটা ডিজাইন করে আনা যেতে পারে। কিভাবে করা যেতে পারে খেয়াল করো, তুমি যদি এখানে টেম্পারেচার আরো বাড়ায় ভাগ করো, তাহলে কিন্তু এটা কমে যায়। তুমি 3000 দিয়ে ভাগ দাও, বা তুমি 3200 কেলভিন দিয়ে ভাগ দাও, হিউজ টেম্পারেচার 3200 কেলভিন। সো তোমার সেই টাংস্টেন ফিলামেন্ট সেটা রেজিস্ট করতে হবে, সেটাও একটা ম্যাটার। অনেক টেম্পারেচার পুড়ে যেতে পারে 2025, যতই তুমি বাড়াবা, কারণ মেল্টিং পয়েন্ট আছে। সো এই জন্য ডিজাইনটা একটু সফিস্টিকেটেড চিন্তা করে করতে হবে। চাইলেই আমি অনেক হাই টেম্পারেচারে অপারেট করতে পারতেছি না, আমি পিকটাকে ভিজিবল ওয়েভলেন্থে চাইলেও আনতে পারতেছি না, ম্যাটেরিয়াল ইস্যু থাকতে পারে। তবে হাই মেল্টিং পয়েন্ট যেগুলো ম্যাটেরিয়াল, সেগুলো ইনকর্পোরেট করতে পারলে হয়তো বেটার পারফরমেন্স পাওয়া যেতে পারে। তো বাল্বগুলো ম্যাক্সিমাম টাংস্টেন ফিলামেন্ট ইউজ করে দেয়। তো মোটামুটি এই হচ্ছে আমাদের এই ম্যাথটা। কারো কোশ্চেন আছে? তো এগুলো সব ব্ল্যাক বডি এমিশন ধরে আর কি। হ্যাঁ, ব্ল্যাক বডি। আচ্ছা, আমরা তাহলে একটু আগাই, আমাদের ইন্টেন্সিটিটা লিখি, রেডিয়েশন ইন্টেন্সিটিটা। তা আমরা বলতেছি প্রত্যেকটা অবজেক্ট এমিশন করতেছে। ধরো এইখানে এই যে একটা স্মল এরিয়া, এখান থেকে একটা এমিশন হচ্ছে। এখন এই এমিশনটা 3 ডাইমেনশনাল, কিন্তু চিন্তা করো, এই যে এটাই তুমি চিন্তা করো, একটা ম্যাপ, একটা গোলক বা একটা কমলা লেবুর অর্ধেক, মাঝখান দিয়ে কেটে দিছো, সেখান থেকে একটা ইমিশন হচ্ছে। এই যে একটা ইমিশন যেখানে দেওয়া হয়েছে, দেখো এই যে এটা একটা 3 ডাইমেনশনাল, এটা 3টা ডাইমেনশন আছে। হ্যাঁ, এটার অ্যাঙ্গেল আছে, এটা রেডিয়াস আছে, এটা 2টা অ্যাঙ্গেল আছে, একটা না, কারণ এটা প্লেন, এই প্লেনেও না এই প্লেনেও না, মাঝখানে পড়ে গেছে। সো 2টা অ্যাঙ্গেল আছে। সো ইন্টেন্সিটি বলতে বোঝাচ্ছে যে এটা কত হারে এমিশন করতেছে সেটা বের করা। বাট এটাকে যদি আমরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি, দেখো এই ছবিটা দেখো তোমরা, বুঝলাম। আমরা এটাকে যদি এখন রিপ্রেজেন্ট করতে চাই, এই যে স্মল এরিয়াটা, এই যে এটাকে অর্ধেক নিচে অর্ধেক সরাই দিয়ে বাকি অর্ধেক আমি এই যে আমি একটু এটাকে বড় করি, তাহলে তোমরা আরো ক্লিয়ারলি বুঝবা। হ্যাঁ, এই দেখো, এই খেয়াল করো, আমি এখানে ডিফাইন কালার, দেখো এই যে তোমার এটা অর্ধেক এখান থেকে মিশন হচ্ছে। এখন এখানে একটা কোণ তৈরি হচ্ছে, আমরা দেখতেছি এখানে একটা কোণ তৈরি হচ্ছে, এটা হচ্ছে ফাই ধরলাম, এটা ধরলাম থিটা, এটা ধরলাম ডি থিটা। হ্যাঁ, এখন সলিড অ্যাঙ্গেল বলে একটা টার্ম, সলিড, তোমরা এটা পড়েছো আই গেস, তোমরা এটা পড়ছো এই নামে, ঘনকর। স্টেরেডিয়ান নামে পড়ছিলাম স্যার। স্টেরেডিয়ান হলো ইউনিট, গুড গুড। স্টেরেডিয়ান হচ্ছে ইউনিট ঘনকোণের, ঘনকোণ, এটা হলো ঘনকোণ। এটা 3 ডাইমেনশনাল প্লেনে যে কোণ হয় ঘনকোণ, হ্যাঁ, সেটার ইউনিট হচ্ছে স্টেরেডিয়ান। গুড। তো এই জিনিসটাই এটা, এটা একটা 3 ডাইমেনশন কোণক তৈরি হয়েছে, সো এটাকে আমরা ঘনকোণ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তো সেই ঘনকোণটা কি বোঝার জন্য দেখো আমাদের ঘনকোণের ডেফিনেশনটা একটু দেখতে হবে। তো এই যে এখানে ডেফিনেশনটা আছে, এই যে, এই জন্য ঘনকোণ, এই যে ওমেগা ঘনকোণের এই ডেফিনেশন, এটা একটু clear না। হ্যাঁ, এই যে দেখো ওমেগা ঘনকোণ, ঠিক আছে। তো ওমেগা এটা
টোটালটার জন্য ঘনকোণ জানতে চাই, তাহলে ইন্টিগ্রেশন করতে হবে ওই এলিমেন্টাল এরিয়ায় যে ঘনকোণ সেইটাকে। তো এলিমেন্টাল এরিয়াতে যে ঘনকোণ হচ্ছে সেটাকে ইন্টিগ্রেশন করছে ওভারঅল দ্য সারফেস। তো কিসের ইন্টিগ্রেশন করব, তার আগে দেখতে হবে এই যে এলিমেন্টাল এরিয়ায় যে ঘনকোণটা হচ্ছে সেটা কিসের ফাংশন। তাহলে আসো এই যে সারফেসটা, এটাকে আমরা কি লিখতে পারি? ঘনকোণের ডেফিনেশন হচ্ছে, দেখো সারফেস এরিয়া তৈরি হচ্ছে যতটুকু আর যতটুকু ডিস্টেন্সে হচ্ছে বা রেডিয়াসে আর স্কয়ার, এটা হচ্ছে ডেফিনেশন। তো এই এরিয়াটাকে কিভাবে লেখা যায়? দেখো আমার এইটুকু হচ্ছে, মন দিয়ে দেখো, এইটুকু হচ্ছে রেডিয়াস। হ্যাঁ, আমরা এগুলো পড়ছি যে রেডিয়াস যে এস ইকুয়াল টু আর থিটা, তোমরা পড়ছো এরকম, যে বৃত্তচাপ সমান কোণ ইনটু রেডিয়াস, এই জিনিস পড়ে আসছে ইন্টারমিডিয়েট। সেই জিনিসটাই বেসিকটা আমরা অ্যাপ্লাই করতেছি। এই দেখো এইটুকু হলো রেডিয়াস, আর এখান থেকে থিটা দূরে আমি এই যে ডি থিটা নিয়েছি, তাহলে ডি থিটা ইনটু আর। এই যে তাহলে এই পাশটা আমার, তো এটা একটা রেক্টেঙ্গুলার এরিয়া হয়েছে, আমি তো এইটুকু বুঝতেছি, এটা তো একটা ক্লোজ টু বি রেক্টেঙ্গুলার, তার মধ্যে এই পোর্শনটা হলো আর ডি থিটা। তাহলে রেক্টেঙ্গেলের এরিয়া হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাহলে ডিএস কে লেখা যায় আর ডি থিটা ইনটু, এটা দৈর্ঘ্য গেল, আর প্রস্থটা যদি ধরি এইটা, সেটাকে কি লেখা যায়? দেখো আর সাইন থিটা ডি ফাই। কিভাবে লেখা যায়? এইটা এই যে ফাই দিয়ে এই অ্যাঙ্গেলটা বোঝানো হয়েছে, আর এইটুকু ডি ফাই বোঝানো হয়েছে। তাহলে আমি যদি একটু ডি ফাই ধরি ফর এক্সাম্পল, এই যে এইটুককে, তাহলে এখন আমার দরকার এইটুক, ঠিক আছে? আমি যদি আরেকটা ডিফারেন্ট কালার ইউজ করি, এইটা, তা এটাকে কি লেখা যায়? দেখো আমার এই অ্যাঙ্গেল ডি ফাই, এখানে ডি ফাই সেম অ্যাঙ্গেল, সেম প্লেন, যেহেতু এখানে যে অ্যাঙ্গেলটা ফর্ম হবে এখানে সেম অ্যাঙ্গেল, সো এই অ্যাঙ্গেলটাও ডি ফাই, আর এই চাপটা হলো আর সাইন থিটা। তাহলে এটাও এস ইকুয়াল টু আর থিটার মতো, আর সাইন থিটা চাপ দিয়ে তৈরি হয়েছে ডি ফাই অ্যাঙ্গেলের মাধ্যমে, সো আর সাইন থিটা ইনটু ডি ফাই। এখন একটা কোশ্চেন হতে পারে তোমাদের যে এটা কেন আর সাইন থিটা হলো? কারণ এটা রেডিয়াস, আর আর এটা হলো রেডিয়াস, এটা রেডিয়াস, বা এটাও রেডিয়াস, একই প্রজেক্টেড এরিয়া অফ রেডিয়াস। এটা আর কস থিটা, আর এটা হবে সাইন থিটা। আমরা তো এটা জানি যে ধরো একটা অ্যাঙ্গেল, এখানে থিটা করলে আর কস থিটা, প্রজেকশন নিলে এটা হয়, আমরা এটাও জানি, তার পারপেন্ডিকুলারটা হয় আর সাইন থিটা। তো এই আর সাইন থিটা আর ডি ফাই হলো আর সাইন থিটা ডি ফাই, আর এইদিকে হলো ডি থিটা আর আর ডি থিটা। তাহলে আমাদের এরিয়াটা কি হলো? এইটা ইনটু আর সাইন ফাই ডি ফাই, সরি আর সাইন থিটা ডি ফাই, আর সাইন থিটা সাইন থিটা এই আর স্কোয়ার, আর আর বাদ যাবে, থাকতেছে ডি থিটা ডি ফাই সাইন থিটা, সেটাই যে লেখছি সাইন থিটা ডি থিটা ডি ফাই। তাহলে ইন্টিগ্রেশন করতে হবে, ভেরিয়েবল কয়টা আমার? দুইটা, একটা হলো থিটা, একটা হলো ফাই। এখন এটা ডিপেন্ড করে, তুমি যদি এটা অর্ধেক চিন্তা করো ওইভাবে অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে। তো এইখানে যদি আমরা বলি একটা গোলক, বা সেক্ষেত্রে কি হবে ঘনকোণটা? দেখো থিটা যেটা 0 থেকে 90, এই যে এটা হচ্ছে আমার থিটা, এই জিনিসটা এই বরাবর ডিফাইন করেছি, তো এটা হাইয়েস্ট হতে পারে এই 0 থেকে 90 এই প্লেনে। আর এটাকে যদি পুরা এক রাউন্ড ঘোরাও টোয়াইস পাই বা 360, তাইলে কিন্তু এই জিনিসটা তৈরি হবে, তাই তো? তাহলে এটা লিমিট হবে ফাই এর লিমিটটা, যেটা এই যে এইখানে যে অ্যাঙ্গেলটা ফাই, এটা সর্বোচ্চ হতে পারে 360। তাহলে থিটা 0 থেকে π/2 আর ফাই 0 থেকে টোয়াইস পাই। তাহলে ডি ফাই ইন্টিগ্রেশন করলে ফাই থাকতেছে, আর সাইন থিটাকে করলে কস, সাইন থিটাকে ডিফারেন্সিয়েট করলে কস থিটা, তাহলে এটা মাইনাস কস থিটা হচ্ছে, লিমিট বসায় দাও, দেখো 2π চলে আসবে, 2π স্টেরেডিয়ান, 4π, এটা একটা হেমিস্ফিয়ার, তো হেমিস্ফিয়ার বলে 2π স্টেরেডিয়ান ঘনকোণ তৈরি হয়েছে। আবার তোমরা পড়ছো এরকম যে যদি এটা পুরো একটা গোলক হতো, অরেঞ্জ হতো, তাহলে এটা আবার 4π স্টেরেডিয়ান ঘনকোণ তৈরি করে। কেন 4π হতো তখন? কারণ তখন দুইটা পোর্শন নিচেও হচ্ছে, পুরাটাকে কনসিডার করতেছি আমরা,
তখন আমাদের বলতো কোন লিমিটটা চেঞ্জ হতো, কে বলতে পারবা? তাকে বোনাস 1 মার্ক দেওয়া হবে। বলতো, আমরা তো এটা হেমিস্ফিয়ার, হাফ অফ দা গোলক 2 পাই ঘনকোণ করছে, আর আমাদের যখন এটা ফুল স্পেয়ার হবে তখন এটা 4 পাই ঘনকোণ করবে। তাহলে এখানে কোন জায়গাটা চেঞ্জ হবে, কে বলতে পারবে? 2 মাস দেবো। পরের 2 পাইটা লিমিটে 4 পাই হবে স্যার। জি না, স্যার। একজন একজন করে একটু প্লিজ হ্যান্ড রেস করো, স্যার। হ্যান্ড রেস করো তোমরা, আমি নাম ধরে ডাকি, একটু হ্যান্ড রেস করো। হ্যাঁ, নাহলে সবাই বললে না বোঝা যায় না কে আসলে। আচ্ছা, 162 হ্যান্ড রেস করছে, বলো কোথায় চেঞ্জ হবে? স্যার আপার লিমিটে 4 পাই হবে স্যার। কোনটার 4 পাই হবে? স্যার ওই যে স্যার ওই যে ইন্টিগ্রেশন আপার লিমিটে। কোনটার আপার লিমিটে, থিটার না ফাইয়ের? স্যার থিটা। থিটা স্যার। থিটা ফাইভ স্যার, ফাইভ। ফাই। আচ্ছা, Five এটা is হয় the- নাই, এটা যে বলছো হয় নাই। ঠিক আছে, আচ্ছা আমরা নেক্সট যাই। মাহমুদুল 163, তুমি বলো। স্যার এইখানে স্যার ফাইয়ের মানটা হইতেছে স্যার 4 পাই হবে, কারণ এটা স্যার নিচে আছে, এইটা টোটালটা ঘুরতেছে। ফাইয়ের মান 4 পাই তো ও বললো, এর আগের জন সেও তো বললো। ফাইয়ে হবে না চেঞ্জ, ফাইয়ের মান হাইয়েস্ট 2 পাই হবে। ফাইয়ের অ্যাঙ্গেলটা তুমি দেখো, ঠিক করে তাকায় দেখো আগে। ফাইটা কি একটা প্লেনে, ওটা হাইয়েস্ট 360ই হইতে পারে, এর বেশি কি ওটা সম্ভব? 4 পাই 720 ডিগ্রি কোণ সম্ভব? কেমনে বলতেছো, স্যার বুঝে থিটা বলো। কি স্যার পাই/4 হবে স্যার? হ্যাঁ, হয় না, এখন কে পারবা? আমি তো বলে দিতে পারবো অ্যান্সার। আরেকজন? স্যার 0 থেকে পাই পাই হবে পাই/2 এর বদলে, লিমিট, ভেরি প্রথম গুড, লিমিট ভেরি দ্বারা। গুড, এক্সেলেন্ট। 0 থেকে পাই হবে। কে বলছো এটা, রোল কত? স্যার 155। হ্যাঁ, তুমি বর্ণনা করো কেন হবে। কারণ স্যার 0 থেকে পাই/2 দিলাম হচ্ছে, আমি প্রথমে হচ্ছে 90 হুম। ডিগ্রি নিচ্ছি, এখন আমার পুরো হেমোস্ফিয়ার আছে, নিচের অংশ হ্যাঁ, আছে, তাহলে আমার পুরো হ্যাঁ, 180 ডিগ্রি নেওয়া লাগবে, তাহলে আলটিমেটলি এক্সেলেন্ট, আমার ওটা পুরা কয় পার? 180 নিতে হবে। ভেরি গুড, এক্সেলেন্ট, তুমি পারছো। কারণ দেখো এইটুক 90, তোমাকে আরো 90 নিতে হবে। এইটা নিয়ে যখন এই জিনিসটাকে তুমি ঘোরাবা 2 পাই, তখনই কেউ তোমার স্পেয়ার তৈরি হচ্ছে, তাই তো? ও যেটা বললো, বুঝো যারা বুঝো নাই, তুমি যে এই জিনিসটাকে দেখো, এই যে এই জিনিসটাকে তুমি যখন 360 ঘোরাবা তখনই তো স্পেয়ার জেনারেট হবে। আমাদের 360-এর বেশি, এই যে এইটা বলতেছো 4 পাই দিবা, 4 পাই অ্যাঙ্গেল ঘোরানো সম্ভব জীবনে? হাইয়েস্ট তুমি 360ই ঘুরতে পারবা, 720 ডিগ্রি ঘুরতে পারবা এক রাউন্ড দিয়ে কখনো? তাইলে ওটা কেন বলতেছো? যেটা করতে পারবো, এই যে স্লাইসের 90টাকে আমি 180 করে দেবো, পাই করে দেবো, শেষ। পাই করে দিলাম, আমার এটা 4 পাই হয়ে যাবে। ঠিক আছে, তো তখন তুমি যেটা পেলা যে ঘনকের ক্ষেত্রে ওই যে 4 পাই স্টেরেডিয়ান ঘনকোণ তৈরি হয়, পড়ছো তোমরা এগুলা, ওইটা ওটা আরেকভাবেও বলা যায়, একটা ঘনকের সমগ্র তলের এরিয়া, সারফেস এরিয়া 4 পাই আর স্কোয়ার, আর নিচে আছে আর স্কোয়ার, ভাগ করলেও দেখো এই যে 4 পাই। ঠিক আছে, ওইটাও চলে আসে। তো যাই হোক, কারণ আমি ডেফিনেশনই তো এইটা, এই যে ds/r স্কোয়ার। তো যে পারছো তুমি 2 মার্কস পাবা। ঠিক আছে, আচ্ছা গেলাম আমরা, এটা বুঝেছো সবাই? আমরা তাহলে একটু আগাই। তাহলে আমাদের এটা কেন বলার উদ্দেশ্য, এই ঘনকোণ কেন আলোচনায় আসলো? কারণ দেখো, রেডিয়েশনটা ডিপেন্ড করতেছে ডিরেকশনের সাথে। হ্যাঁ, কত ঘনকোণে আমার রেডিয়েশন যদি শুধু এক সাইডে হয়, এইদিকে হলো রেডিয়েশনটা, এদিকে হলো কম, কম বেশি হতে পারে। রিয়েল সারফেস যেটা ইউনিফর্ম নাও হতে পারে, হেমিস্ফিয়ার হলে একদম আদর্শ হতো। তো এই জন্য ইন্টেন্সিটি ডেফিনেশন হচ্ছে যে ডিকিউ এনার্জি কতটুকু ইমিট করতেছে পার মিনিটে বা পার সেকেন্ডে, ভাগ কোন এরিয়া বরাবর, ডিএ কস থিটা, মানে নর্মাল টু দা ডিরেকশন, ইনটু একক স্টেরেডিয়ান ঘনকোণে। এটা হচ্ছে রেডিয়েশন ইন্টেন্সিটি ডেফিনেশন। তাহলে ইন্টেন্সিটি ডেফিনেশন দাঁড়াইলো এ অবজেক্ট দ্যাট ইমিটস এনার্জি পার ইউনিট স্টেরেডিয়ান, সরি পার ইউনিট সলিড অ্যাঙ্গেল উইথ রেসপেক্ট টু পার ইউনিট প্রজেক্টেড এরিয়া। সো আমরা যে এনার্জি এরিয়া দিলাম, স্টেরেডিয়ান ঘনকোণ দিয়ে ভাগ করে দিলাম, হ্যাঁ, এটা একটা এক্সপ্রেশন আসলো। আবার আমরা এনার্জি dq/a, ফ্লাক্স, হিট ফ্লাক্স পড়ছি না, যে অ্যামাউন্ট অফ ওয়াট পার এরিয়া মিটার, ওইভাবেও চাইলে আমি মানে রিপ্রেজেন্ট করতে পারি। সো দুইটা ফরম্যাট, একটা হলো এনার্জির ফরম্যাট, রেডিয়েটেড এনার্জি। এই আওয়াজ করো না, তোমরা দেখো আওয়াজ করতেছি।
প্লিজ একটু মিউট করেন। আচ্ছা, এখানে আমরা দেখতেছি যে তাহলে একটা রেডিয়েশন, এইটা ইন্টেন্সিটি আর এটা এনার্জি, তাহলে টোটাল এনার্জি কত? দেখো কিউ ডেফিনেশন এইখান থেকে ডি কিউ সমান লেখা যায় আই ই ইন্টু ডি এ কস থিটা সাইন থিটা ডি থিটা ডি ফাই, সেটাই আবার এরিয়া দিয়ে যখন ভাগ করবো এরিয়া এরিয়া বাদ যাচ্ছে, আলটিমেট এটা থাকতেছে কস থিটা এবং ফাই এর ফাংশন। এবার ইন্টিগ্রেশন করলে তুমি এনার্জি পাবে। তো এটা ইন্টিগ্রেশন করলে দেখা যায় আমাদের তাহলে একটা রিলেশন চলে আসতেছে কিসের মধ্যে, দেখো ভালো মতো, এইদিকে আছে এনার্জি আর এইদিকে আছে ইন্টেন্সিটি, আর এগুলো সব ইন্টিগ্রেশন যদি করো হেমিস্ফেরিক্যালের জন্য, সেই ক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি পাই ইন্টিগ্রেশনটা করলে, তাহলে ই সমান আসতেছে পাই আই ই। এটা একটা রিলেশন। তো তুমি ইন্টেন্সিটি জানলে পাই দিয়ে গুণ করলে এনার্জি পাবা, তুমি এনার্জি জানলে তুমি যদি এনার্জি জানো পাই দিয়ে ভাগ করলে ইন্টেন্সিটি পাবা। ঠিক আছে, ব্ল্যাক বডির ক্ষেত্রে এই যে রিলেশনটা। সো এটা একটা ওয়ান ডিরাইভেশন থাকতে পারে যে তোমার ফাইনাল এক্সামে যে প্রুভ দ্যাট ই সমান পাই আই। তাহলে তোমাকে কি করতে হবে, জাস্ট তোমাকে এই ছবিটা আঁকতে হবে, এই ছবিটা এঁকে ওমেগাটাকে ডিফাইন করতে হবে, তারপরে ইন্টেন্সিটিকে ডিফাইন করবা, ওমেগার ওই ডেফিনেশনটা এখানে নিয়ে আসবা, আর এনার্জি ডিফাইন করবা, আর ডি কিউটা এখানে নিয়ে আসবা, তারপরে ইন্টিগ্রেশন করে দেখাবা। তো 5-7টা লাইন করলে তুমি পাই ই সমান পাই আই ই পাবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের একটা রিলেশন দিল যে রেডিয়েশন ইমিশনের সাথে রেডিয়েটেড এনার্জির রিলেশন। ঠিক আছে, এখন এটা তো রেডিয়েশন ইমিট হচ্ছে, এই ইমিশন যে কোথায় পড়তেছে সেটাও তো আমরা জানি। একটা অবজেক্ট যদি রেডিয়েশন ইমিট করে সেটা যে হয়তো আরেকজনের অবজেক্টের উপরই পড়তেছে, তো যখন পড়তেছে ইনসিডেন্ট বলতেছে, এই যে এই এরিয়াতে খেয়াল করো এইটা এসে পড়লো, এইদিকে অ্যারোটা দিচ্ছি কিন্তু এইদিকে খেয়াল করো, আর আগের বার আমি কিন্তু অ্যারোটা দিচ্ছিলাম বাহিরের দিকে, এই যে দেখো বাহিরের দিকে, এটা মানে ইমিশন এখান থেকে বের হচ্ছে, আর এটা মানে রেডিয়েশন, এটা এই এরিয়া এসে পড়তেছে ইনসিডেন্ট। তো ইনসিডেন্ট রেডিয়েশনের আরেকটা নাম আছে ইররেডিয়েশন। ঠিক আছে, আই আর ইররেডিয়েশন, যেটাকে জি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে দুইটা জিনিস দেখলাম আজকে, একটা ইমিশনটাকে ই দিয়ে, আর যেটা ইনসিডেন্ট হচ্ছে সেটাকে জি দিয়ে, একই জিনিস, যে ছাড় ইমিট করতেছে ওইটাই যে আরেক জায়গায় পড়তেছে, সো ওই ক্ষেত্রেও এটাও হেমিস্ফেরিক্যাল। সো যার কারণে আমরা বলতে পারি যদি আমার ডিফিউজ ডি হয়, আমার যদি ব্ল্যাক বডি হয়, আমি জি সমান পাই আইও বলতে পারি। ই সমান যেমন আমি পাই আই বলছি, জি সমানও পাই আই, তবে ই এর ক্ষেত্রে ইমিশন ই আর আই এর ক্ষেত্রে ইমিশন আই সাবস্ক্রিপ্ট ইনসিডেন্ট। ঠিক আছে, তাহলে মোটামুটি একই ডেফিনেশন, ডিফারেন্সটা হবে যখন তোমার এটাকে রেডিওসিটি টানতে। দেখো রেডিওসিটি এই তিনটা জিনিস একটু কেয়ারফুলি বুঝো, ইমিশনটা সারফেস থেকে বের হচ্ছে, ইনসিডেন্টটা সারফেসে এসে পড়তেছে, আর রেডিওসিটি যেটা যে ইমিশন তো হচ্ছে আর রিফ্লেক্টেড, এই দুটার কম্বিনেশন। তাহলে ধরো একটা অবজেক্ট, এই যে এই ছবিটা দেখলে তোমার ক্লিয়ার হবে, এই যে খেয়াল করো এখানে, এই যে একটা অবজেক্ট আচ্ছা আমরা দেখতে পাচ্ছি, সে তো নিজে তার টেম্পারেচারের কারণে কিছুটা ইমিশন করলো, এই যে ইমিশন পাওয়ার, সেটাকে আমরা বললাম ইমিসিভ ই, আর এটার উপর একটা এসে পড়ছে অন্য কোনো অবজেক্টের ইমিশন, চারদিক থেকে এসে পড়তেছে, সেটা হলো জি ইররেডিয়েশন। তার একটা পোর্শন সে কিন্তু রিফ্লেক্ট করতেছে, পুরাটা কিন্তু সে রিফ্লেক্ট করে না, কিছু অ্যাবজর্ব করতে পারে মিডিয়ামের উপর, কিছু ট্রান্সফার করে দিতে পারে, যেমন গ্লাস, কাঁচ হলে কিন্তু ট্রান্সফার করে দেয়। হ্যাঁ, এই জন্য তো গাড়ির কাঁচ গরম হয়, গ্রিন হাউসে গ্লাস ইউজ করা হয়, কারণ রেডিয়েশন সে পাস করতে দেয়। ঠিক আছে, আর যদি আবার উড হয় কাঠ হয় ওটা অত ভালো পাস করতে দেয় না। সো বেসড অন সারফেস, তো একটা পোর্শন রিফ্লেক্ট করে দেয়,
আবার রিফ্লেক্ট নাও করতে পারে, জিরো হতে পারে রিফ্লেকশন পোর্শন। হ্যাঁ, যেমন একদম ব্ল্যাক পেইন্ট অ্যাবজর্ব করে নেয়, আবার হোয়াইট হলে রিফ্লেক্টটা বেশি হয়। যাই হোক, তো ওইটাই আর কি। সো তোমার এর একটা পোর্শন হয়তো ধরো রিফ্লেক্ট করে দিচ্ছে, তাহলে এই যে ইমিশন আর ওই যে রিফ্লেকশন পোর্শন, এই দুইটাকে একটা একসাথে বলা হয় রেডিওসিটি জে। তাহলে তিনটা জিনিস, ঠিক আছে, তিনটা জিনিস মাথায় রাখতে হবে, রেডিওসিটি, এমিশন, এর রেডিয়েশন। তো প্রত্যেকটার ক্ষেত্রে এই তিনটা টার্মিনোলজির ক্ষেত্রে আমাদের এই যে হেমিস্ফেরিক্যাল এবং এই যে রিলেশন গুলো ভ্যালিড, ঠিক আছে, যে ইন্টেন্সিটির সাথে পাই দিয়ে রিলেশন, কারণ হেমিস্ফেরিক্যাল এই জন্য পাই আসছে, ঠিক আছে। এই যে লিমিট দেখো, তাকাও এখানে তোমরা, হেমিস্ফেরিক্যাল এর লিমিট। সো একমাত্র ডিফিউজ বডি যেগুলা ডিফিউজ বডি কোনটা, এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট আছে এখানে, ছোট হলেও। ডিফিউজ বলতে বোঝায় হেমিস্ফেরিক্যাল, সব দিকে ইউনিফর্ম রেডিয়েশন হবে। তো স্পেকট্রালটা ছিল কি আমাদের, স্পেকট্রালটা ছিল ওই যে ওয়েভলেন্থ ডিপেন্ডেন্স। মনে করে দেখো, এক যে ইমিশন করতেছে কিন্তু ওয়েভলেন্থের সাথে চেঞ্জ হচ্ছে, দেখছো, যে ওয়েভলেন্থের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। তো আমরা দুইটাই দেখছি, আমরা ইমিসিভ পাওয়ারের ক্ষেত্রে আমরা ওই যে একটা দেখছিলাম শুধু সিগমা T4 অন দি টেম্পারেচার ফাংশন। আমরা আবার দেখছিলাম যে না, আমি যদি ওয়েভলেন্থ ডিপেন্ডেন্স করি তখন একটু কমপ্লেক্স ইকুয়েশন C2 সামথিং সামথিং এরকম। তো এরকম ওয়েভলেন্থ ডিপেন্ডেন্স হলেও এই ইকুয়েশনটা ভ্যালিড, E সমান পাই আই, সেটাও ভ্যালিড আছে। তবে সেই ক্ষেত্রে এই ফাংশনটাও হতে হবে টেম্পারেচার ডিপেন্ডেন্ট ওয়েভলেন্থ, এটাকেও টেম্পারেচার ওয়েভলেন্থ ডিপেন্ডেন্ট ফাংশন হতে হবে। তো যখনই ওয়েভলেন্থ ডিপেন্ডেন্স ইস্যুটা তুমি আনতেছো, তখনই তুমি যেটা বোঝাচ্ছ যে এটা স্পেকট্রাল কোয়ান্টিটি, স্পেকট্রাল কোয়ান্টিটি। এরপরে আসো ইমিসিভিটি, এই টার্মটা আমরা বেশি ইউজ করি। ইমিসিভিটি, ইমিসিভিটি কি? ইমিসিভিটিটা হচ্ছে যে ওই যে কতটুকু ইমিশন করবে একটা অবজেক্ট, কতটুকু ইমিশন করবে, সোজা কথা। তো ব্ল্যাক বডি হলে সবটুকু ইমিশন করে, ইমিসিভিটি 1। কপার 0.78, কপারের ইমিসিভিটি ভ্যালু। কিছু কমন মেটালে ইমিসিভিটি ভ্যালু তুমি গুগল করলে বের হয়ে যাবে। তো কপারে 0.78 মিনস কপার যে ইমিশন আসে তার উপর যে দিক থেকে আসুক, সে 78% ইমিশন করতে পারে, তার টেম্পারেচার কারণে হোক, তার মধ্যে বাইরে থেকে রেডিয়েশন আসলেও সে যেটা রেডিয়েট করে 78%। বাকি 20%, 22% হয়তো কপার অ্যাবজর্ব করে নেয়, হ্যাঁ, বাট পুরাটা সে ইমিশন করে না, এই কারণেই তো কপার ব্ল্যাক বডি না। তো এখন এই যে ফাংশন গুলা দেখো, স্পেকট্রাল ডিরেকশনাল ইমিসিভিটি, টোটাল ডিরেকশনাল ইমিসিভিটি, স্পেকট্রাল হেমিস্ফেরিক্যাল ইমিসিভিটি। ইমিসিভিটিকে অনেকভাবে রিপ্রেজেন্ট করা যায়। টোটাল হেমিস্ফেরিক্যাল ইমিসিভিটি, টোটাল হেমিস্ফেরিক্যালটা আসলে মেইন কনসার্ন থাকে আমাদের। কেন? এটা দেখো কোনো কিছু ডিপেন্ডেন্সি নাই, এটা একদম কনক্রিট, ইউনিফর্ম করে ইন্টিগ্রেশন করে একদম যে অনলি টেম্পারেচার ফাংশন, টেম্পারেচারের কারণে সে কতটুকু ইমিসিভ করতেছে। এই যে 7-8 এটা স্পেকট্রাম, এটা টোটাল হেমিস্ফেরিক্যাল ইমিসিভিটি। আর আমি যদি বলি না, কপারের ওয়েভলেন্থের সাথে তার ইমিসিভিটি কম বেশি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, তখন আমাকে বলতে হবে স্পেকট্রাল হেমিসিভিটি, হেমিস্ফেরিক্যাল ইমিসিভিটি। আমি যদি বলি না, ডিরেকশনকে ইনক্লুড করতে হবে, তখন থিটা ফাই চলে আসবে। আমি যদি বলি ডিরেকশনও আসবে আবার ওয়েভলেন্থও আসবে, তখন আসবে স্পেকট্রাল ডিরেকশনাল ইমিসিভিটি। তার মানে যখন ডিরেকশনটা বাদ হয়ে যাচ্ছে, খেয়াল করো, তখন কোন টার্মটা চলে আসতেছে? এই চারটে ইকুয়েশন থেকে কে বলতে পারবা? যখন ডিরেকশনাল টার্মটা বাদ দিচ্ছি, তখন আমি কোন টার্মটাকে ইন্ট্রোডিউস করলাম? 1 মাস। স্যার হেমিস্ফেরিক, হেমিস্ফেরিক্যাল, গুড, জি ভেরি স্যার। গুড, হেমিস্ফেরিক্যাল, তুমি 1 মাস। হেমিস্ফেরিক্যাল, ডিরেকশনালটা বাদ দিচ্ছি, আমি হেমিস্ফেরিক্যাল আনলাম। কেন? আমি ধরে নিলাম এটা হেমিস্ফেরিক্যাল। ওই যে আমি থিটা ফাই বাদ দিয়ে দিচ্ছি, আমি থিটা বসাইছি 0 থেকে 90, আমি ফাই বসাইছি 0 থেকে টুয়াইস পাই। এখানে আছে থিটা ফাই? নাই। এখানে আছে থিটা ফাই? নাই। হেমিস্ফেরিক্যাল। সো তোমার যদি এক্সামে আসে ডিফাইন টোটাল ডিরেকশনাল ইমিসিভিটি, তোমাকে কিন্তু এইটা লিখতে হবে, এইটা লিখলে হবে না, 0। তোমাকে যদি বলা হয় স্পেকট্রাল ডিরেকশনাল ইমিসিভিটি, যেটা সবকিছুকে ইনক্লুড করছে, এইটা
ডিরেকশন কেউ করছে এবং বলে নাই হেমিস্ফেরিক্যাল কিনা। রিয়েল লাইফ অ্যানালাইসিস যদি করো তুমি, কোন ইন্ডাস্ট্রিতে কোনো একটা কাজ করতেছো, রেডিয়েশন নিয়ে কাজ করতে হচ্ছে তোমার, রিয়েল লাইফ অ্যানালাইসিস, রিয়েল একটা সারফেস রেডিয়েশন মেপে তোমাকে অ্যানালাইসিস করতে হচ্ছে, তোমাকে এই কোশ্চেন্স করতে হবে। একটা ওয়েভলেন্থ ডিপেন্ডেন্স আছে, এটার মধ্যে ডিরেকশন আছে, এটা হেমিস্ফেরিক্যাল ধরি নাই, থিটা ফাই যেরকম হবে, আর টেম্পারেচার তো সবগুলাই থাকবে, টেম্পারেচার ছাড়া তো আর ইমিশন হচ্ছে। তো এটাই, তো এই চারটা টার্ম তাহলে একই জিনিস, জাস্ট ফাংশন হিসেবে রিপ্রেজেন্ট করা হয়েছে, যে ইমিসিভিটি আসলে ওয়েভলেন্থেরও ফাংশন, আসলে ডিরেকশন থিটা ফাই এই দুইটা অ্যাঙ্গেলের ফাংশন, আর টেম্পারেচারের ফাংশন, সবগুলাকে ইনক্লুড করলে এটা, একটা দুইটাকে বাদ দিলে এগুলাই আসবো, এগুলাই আসবো, এগুলাই আসবো। এই ওয়েভলেন্থ ডিপেন্ডেন্স বাদ দিলে টোটাল বলতেছে। আর যদি আমি থিটা ফাই বাদ দিই তাহলে আমি বলতেছি হেমিস্ফেরিক্যাল, কারণ আমি থিটা ফাই হেমিস্ফিয়ারের জন্য ধরছি। ঠিক আছে, এখন আসো এই যে একটা ম্যাথ আমাদের, তাহলে একটা অবজেক্ট ইমিসিভিটি বের করতে চাচ্ছি আমরা, আমাদের ম্যাথটা আছে এখানে, আমরা একটু যাই। ইমিসিভিটি বের করতে চাচ্ছি, তবে অবজেক্টটার ইস্যু যেটা হলো, ও সমান ইমিসিভিটি শো করে না। সে দেখা গেছে যে তার ওয়েভলেন্থ যখন 0 থেকে λ1, তার ইমিসিভিটি একটা মোটামুটি কম থাকে, আবার λ1 থেকে λ2 সে অ্যাবজর্ব করতে পারে কম, ইমিশন আরো বেশি করে, আর λ2 এর পরে সে ইমিসিভিটি একটু কম শো করে, এই ধরনের। হ্যাঁ, মানে কার্ভটা মোটামুটি এরকম। সো এটাকে আমরা একটু যদি কনস্ট্যান্ট ধরে, ফ্ল্যাট ধরে এভাবে দেখি, তিনটা রিজনে ভাগ করা যেতে পারে। তাহলে এখন কোশ্চেন হলো, এটা টোটাল হেমিস্ফেরিক্যাল ইমিসিভিটি কত, মানে এই যে ওয়েভলেন্থ ডিপেন্ডেন্ট এগুলোকে সব ইনক্লুড করে কত। তাহলে এই অ্যানালাইসিসটা কেমনে করা যায়? প্রত্যেকটা পার্টের ইমিসিভিটি এইটার সাথে গুণ হচ্ছে ওই যে ফ্র্যাকশন অফ এনার্জি, যে কম্পোনেন্টটা সে রেডিয়েশন ইমিশন করতেছে, এইটুকু। আর তারপরে যেহেতু এটা হাই ইমিসিভিটিতে করতেছে, তাহলে এটা হবে ε2 সেকেন্ড পোর্শন, তারপর থার্ড পোর্শন, এরকম 3-4টা পোর্শন হতে পারে। সো এইটাতে আমরা একটা ম্যাথ করব, তার আগে আরেকটু বলি, তাহলে এখন সারফেসকে তাহলে কি বিভিন্ন নোমেনক্লেচার করা হয়, হ্যাঁ, আমাদের রেডিয়েশনের এই ফিল্ডে, যেমন ফর এক্সাম্পল রিয়েল সারফেস। রিয়েল সারফেস তো আমি আগেই বলছি হেমিস্ফেরিক্যাল হবে না, রিয়েল সারফেসের ইমিশন এরকম হতে পারে, এইটুক হলো, একটা বেশি হলো, আবার একটা কম, এরকম। রিয়েল সারফেস কখনোই এমন হতে পারে, লাকিলি হলে হলো, ডিফিউজ হলে হলো, হেমিস্ফেরিক্যাল হলে তো হলো, তবে ইউজুয়ালি হয় না, ইউনিফর্ম হবে না, এটাই স্বাভাবিক, সারফেসের রাফনেস কম বেশি আছে। সো সেই ক্ষেত্রে এটা রিয়েল সারফেসের ক্ষেত্রে এটা কনস্ট্যান্ট হয়, মানে ইমিসিভিটিটা কনস্ট্যান্ট হয় না, ওয়েভলেন্থের সাথে সাথে চেঞ্জ হয়। এই যে এটা হলো রিয়েল সারফেস সিনারিও, এই যে এখানে দেওয়া আছে, এই যে এটা রিয়েল সারফেস, হ্যাঁ, তোমরাই দেখতে পাচ্ছ, এই যে খেয়াল করো, এই যে রিয়েল সারফেস একটা এই ধরনের কাজ, ফ্ল্যাকচুয়েট করতেছে, ইমিসিভিটি অনেক ভ্যারি করতেছে, হ্যাঁ, ওয়েভলেন্থের সাথে ভ্যারি। ডিফিউজ সারফেস যেগুলা, যেটা বলছে মোটামুটি ইউনিফর্ম, মোটামুটি বলা যায় যে ইউনিফর্ম করতেছে, ফাইয়ের সাথে কনস্ট্যান্ট আছে, ডিরেকশনের সাথে ওইভাবে না, হেমিস্ফেরিক্যাল, সেই ক্ষেত্রে একটা ফিক্সড ভ্যালু ধরা যেতে পারে, যেমন ব্ল্যাকবোর্ডটি একটা ডিফিউজ লিমিটেড সারফেস ধরা, সেটা সেই ক্ষেত্রে দেখছো কনস্ট্যান্ট, মানে আমি থিটার সাথে এমিসিভিটি চেঞ্জ হচ্ছে না, ডিফিউজ তো সব দিকেই সমান। আর গ্রে সারফেস কোনগুলোকে বলা হয়? 1 মার্কসের কোশ্চেন, কুইজে, ক্লাস টেস্টে, ফাইনাল আসতে, হোয়াট ইজ গ্রে সারফেস? তো গ্রে সারফেস যেটা ওই যে স্পেকট্রাল নাই, টোটাল, একটু আগে আলোচনা করে আসলাম যে ল্যামডার সাথে ডিপেন্ড না, ইমিসিভিটি ল্যামডার সাথে ডিপেন্ড করে। তাহলে ডিফিউজ গ্রে কোনটা? যেখানে ইমিসিভিটি ল্যামডার সাথেও ডিপেন্ড করে না, আবার ডিরেকশনের সাথেও করে, কনস্ট্যান্ট থাকতেছে, যেটা আমাদের ব্ল্যাক বডি। ঠিক আছে, এই যে ব্ল্যাক বডি,
এই যে আমি ডিফিউজ ধরে নিলাম, খেয়াল করো এই যে ডিফিউজ, ডিফিউজ মানে কি দেখো, সরি এই যে গ্রে সারফেস দেখো ল্যামডার সাথে চেঞ্জ হবে না, আমার রিয়েলি চেঞ্জ হচ্ছে এরকম, আমি স্পেকট্রাম পেয়েছি, আমি কি করছি আমি ধরে নিছি ল্যামডার সাথে চেঞ্জ নাই, ওই ফ্ল্যাকচুয়েশনটা ওইভাবে নাই, সো আমি মোটামুটি এই যে স্টেট অ্যাজিউম করে নিয়েছি গ্রে সারফেস, কনস্ট্যান্ট একটা ভ্যালু গ্রে সারফেস, সিগনিফিকেন্ট চেঞ্জ আমি ধরতেছি। হ্যাঁ, আবার ওয়েভলেন্থের সাথে আমি এই যে কনস্ট্যান্ট ভ্যালু ধরে নিলাম, এমিসিভিটি, এটা এমিসিভ পাওয়ার, এটা এমিসিভিটি, আর রিয়েল আসল যদি বলি ট্রুলি স্পিকিং সবকিছু এই যে এইটা পাবো এমিসিভিটি, ওয়েভলেন্থের সাথে চেঞ্জ হয় এবং পাওয়ারটাও এইভাবে change হয়। এটা হলো এমিসিভিটির কার্ভ আর এটা হলো তোমার পাওয়ার, রিয়েল হচ্ছে কনস্ট্যান্ট ধরে নিলাম, ল্যামডার সাথে চেঞ্জ নাই, গ্রে সারফেস, কনস্ট্যান্ট ধরে নিলাম, থিটার সাথে চেঞ্জ নাই, ডিফিউজ সারফেস, কনস্ট্যান্ট ধরলাম না তাহলে রিয়েল সারফেস, আর দুইটাই যদি ধরি থিটার সাথে চেঞ্জ নাই, ল্যামডার সাথে চেঞ্জ নাই, ডিফিউজ গ্রে সারফেস। এই টার্মগুলো বুঝতে হবে তোমাদের, আমি আশা করি বুঝেছো। তারপর কোশ্চেন আছে কারো? এনিওয়ান হ্যাভ এনি কোশ্চেন? Any questions? What is diffuse surface? What is gray surface? What is real surface? Question নাই। Okay. তাহলে এখন দেখো ইমিসিভিটি রেঞ্জ ভ্যারি করে বললাম, বিভিন্ন মেটালের, বিভিন্ন সিরামিকের, বিভিন্ন, সো এটা ডিপেন্ড করে কোন অ্যাপ্লিকেশন কি ইউজ করবা। তো ইউজুয়ালি দেখো মেটাল গুলা আনপলিশড হলে 0.4, পলিশড হলে অনেক কম ইমিসিভিটি, তোমার রিফ্লেক্টিভিটি বেশি থাকে। তারপর যদি তুমি শুধু মেটাল ধরো, বেশি, যেমন যে কপার 0.78, অনলি মেটাল উইথাউট এনি সারফেস ফিনিশিং, নট মিরর লাইক সারফেস, পলিশড না আনপলিশড না, একদম নর্মাল একটা মেটাল কপার সারফেস, সেক্ষেত্রে রিফ্লেক্টিভিটি কম থাকবে, এমিসিভিটি অনেক বেশি থাকবে। সিরামিক, কার্বনের একটা ভালো এমিসিভ পাওয়ার আছে দেখা যাচ্ছে, কারণ কার্বন কালো ব্ল্যাক বডির কাছাকাছি, ব্ল্যাক পেইন্টের কাছাকাছি বিহেভ করতে পারে, তো শোষণ করে বেশি এবং সে ইমিটও করে বেশি। গ্লাস, গ্লাসের এমিসিভ এই যে বিভিন্ন ইয়ার এখানে দেওয়া আছে। সয়েল, রক, এগুলো কিন্তু গরম হয়, সূর্যের তাপে মাটি অনেক গরম হয় সামারে, হ্যাঁ, অ্যাবজর্ব ক্ষমতা বেশি, এমিশনও বেশি। তো যাই হোক এরকম কিছু ইয়া আছে। আর মোটামুটি এখন ওই যে ম্যাথটা আমরা দেখলাম যে আমাদের এমিসিভিটি তাহলে ওয়েভলেন্থ ডিপেন্ডেন্স ট্রুলি এরকম ওয়েভলেন্থ, আমরা এটাকে ধরো ফিক্স ধরে ধরে কিছু রিজনে ভাগ করে আমরা এটাকে অ্যানালাইসিসটাকে সহজ করে আনতে পারি। তো করার জন্য এখন আমি যদি বলি এই অবজেক্ট, এটা কোনো একটা সারফেসের একটা স্পেকট্রামের ছবি বা চিত্র, সে 800 কেলভিন টেম্পারেচারে আসছে, তো সে কি করতেছে 0.3 ইমিসিভিটিতে এই ওয়েভলেন্থে ইমিশন করতেছে, আর 3 থেকে 7 ওয়েভলেন্থে সে 0.8 ইমিসিভিটিতে, আর 7 থেকে ইনফাইনাইট বা সর্বোচ্চ যেটা ওয়েভলেন্থ সেখানে সে 0.1 এমিশন করতেছে। তাহলে এখন এই অবজেক্টটা টোটাল ইমিসিভিটি কত আর ইমিসিভ পাওয়ার কত? এখন ইমিসিভ পাওয়ারের ইকুয়েশন কি? স্টিফেন বোলজম্যানস ল ইকুয়াল টু সিগমা T4, সামনে কিন্তু এপসাইলন আছে, তার ইমিসিভিটি চলে আসবে। যদি ব্ল্যাক বডি হয় আমরা এটাকে 1 ধরছিলাম, খেয়াল করে দেখো, বাট আমাদের এটা ব্ল্যাক বডি না, বোঝাই যাচ্ছে, কারণ ইমিসিভিটি ভ্যালু 1 না, 1 না। তো যেহেতু এটা 1 না, ব্ল্যাক বডি না, সেই ক্ষেত্রে আমাকে এটা এমিসিভিটি আগে বের করে নিতে হবে, টোটাল হেমিস্ফেরিক্যাল এমিসিভিটিটা, সেটা বের করে এইখানে গুণ করে, টেম্পারেচার তো 800 আমি জানি, আর স্টিফেন বোলজম্যান 5.67, 10⁻⁸ জানি, সো আমি পাওয়ারটা বের করে আনতে পারবো। তো তাহলে ওয়েভলেন্থ ডিপেন্ডেন্সকে ইনক্লুড করে ইমিসিভিটির ইকুয়েশনটা কি? এইটা, এই ফর্মুলাটা একটু মাথায় রাখা, এটা তোমরাই বুঝতেছো কি করতে হবে, যে এই ফ্র্যাকশনে কতটুকু এনার্জি সেইটা ইনটু এই জায়গায় ইমিসিভিটি, ফ্র্যাকশন 0 থেকে 3, সেকেন্ড পোর্শনে ইমিসিভিটি 2 ইনটু ফ্র্যাকশন 3 থেকে 7 ওয়েভলেন্থ,
আর এগুলো আমরা পাবো কোন জায়গা থেকে? ওই যে ব্ল্যাক বডি গ্রাফটা আমাদের ল্যামডাটির ফাংশন, সেখান থেকে পাবো। ঠিক আছে, 7 থেকে ইনফাইনাইট বসায় দাও, ওইখানে ওখানে চারটে যাও, ল্যামডাটি করো, ল্যামডাটি করে করে। তো আমরা জানি ল্যামডা 1 যে এটা 3 ইন্টু 800, টেম্পারেচার 800, আর এটা 7 ইন্টু 800, ওই যে আগের মতোই। ল্যামডা 1 প্লাস ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1, 1 মাইনাস ল্যামডা 2, সবগুলা ভ্যালু বসায়। এমিসিভিটি আসলে দেখো 0.5, 0.5, এটা এভারেজ আমরা 0.521 ধরতে পারি। তাহলে এখন এটা দিয়ে পাওয়ারটা, এখানে এমিসিভ পাওয়ারটা ক্যালকুলেট করা সম্ভব। বুঝা যায়? কারো কোশ্চেন আছে? এই ম্যাথটা বোঝো নাই? এনিওয়ান? দেখবা, ম্যাথটা দেখবা, কোশ্চেন থাকলে অ্যাড্রেস করা যাবে। আচ্ছা, এখন আসো একটা সারফেসে যে এমিশন পড়তেছে, ওই যে রেডিয়েশন, আমি তো বলছি পুরোটা পাস হয়ে যেতে পারে, অ্যাবজর্ব হবে কিছু কিছু। তো নর্মাল সিনারিও ধরলাম আমরা, কিছু রিফ্লেক্ট হলো, কিছু অ্যাবজর্ব হলো, আর কিছু চলে গেল ট্রান্সমিট। তাহলে ইনসিডেন্ট রেডিয়েশন জি, তার একটা ফ্র্যাকশন এখানে যাচ্ছে অ্যাবজর্ব, একটা ফ্র্যাকশন রিফ্লেকশন, আর আরেকটা ফ্র্যাকশন হচ্ছে ট্রান্সমিশন। তাহলে এই তিনটার যোগফল কি হবে? অ্যাবজর্ব যোগ রিফ্লেকশন যোগ ট্রান্সমিশন সমান টোটাল জি। তো কতটুকু ট্রান্সফার হবে, কতটুকু অ্যাবজর্ব হবে, কতটুকু রিফ্লেক্ট হবে, সেটাকে এই যে আলফা রো দাও, মানে ধরো জি এর একটা ফ্র্যাকশন, তাহলে আলফা সমান লেখা যায় জি বাই জি অ্যাবজর্ব। তুমি অ্যাবজর্ব ধরো, তুমি এখানে 100 ওয়াট পার মিটার স্কয়ার, তোমার ধরো এখানে অ্যাবজর্ব হয়ে গেছে 30, তাহলে 30 বাই 100, তাহলে অ্যাবজর্বিটি কত আসলো? 0.3। তার মানে এই সারফেসটা 100%-এর 30% অ্যাবজর্ব করে নেয়, যে রেডিয়েশনটা এর উপর পড়ে। তো এটা ভ্যালু, এই আলফা হাইয়েস্ট 1 হইতে পারে 0 থেকে, তেমনি রো রিফ্লেক্টিভিটি এটাও 1 হইতে পারে হাইয়েস্ট। আর যদি সবই ট্রান্সমিট করে দেয়, তাহলে সবই তাও সমান 1 হবে। তো এখন যেগুলো অপাক সারফেস, অপাক যেগুলা মানে সোজা কথা নট স্বচ্ছ, হ্যাঁ, যেমন উড, কাঠ, এই জিনিসগুলো, মেটাল, এগুলো ইউজুয়ালি ট্রান্সমিট যদি করেন, পাস করে দিতে পারে না সহজে, সেই ক্ষেত্রে ট্রান্সমিটিভিটি 0 হয়। সেই ক্ষেত্রে লেখা যায় আলফা প্লাস রো সমান 1। আর একটা নর্মাল সারফেস, আলফা সমান রো প্লাস তাও, তিনটার যোগফল 1। এটা হচ্ছে নর্মাল একটা সিনারিও। তার মানে এটুকু বোঝা যাচ্ছে অ্যাবজর্বিটি, রিফ্লেক্টিভিটি, ট্রান্সমিসিভিটির যোগফল 1 হবে ফর এ পার্টিকুলার সারফেসেস। হ্যাঁ, এবং এগুলোর ইন্ডিভিজুয়াল ভ্যালু 0 থেকে 1 হতে পারে। এবং একটা অবজেক্ট বা একটা সারফেস এই তিনটাও শো করতে পারে, অথবা তিনটা যে কোনো একটা দুইটা প্রপার্টিও শো করতে পারে, ডিপেন্ড এটা কি ধরনের সারফেস সেটার। যেমন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো different types of reflection from a surface, actual reflection, এই যে এখানে ইনসিডেন্ট হলো, এরপর সে রিফ্লেক্ট হলো বিভিন্নভাবে বিভিন্ন ডিরেকশনে, দেখো ভ্যালু কম বেশি হবে, এরকমই হয় রিয়েল লাইফ, জিগজ্যাগ, এরকমই হওয়ার কথা। কিন্তু আমরা যদি ডিফিউজ নেচার ধরি, তখন আমরা মোটামুটি ইউনিফর্ম ধরবো, হেমিস্ফেরিক্যাল। আমরা যদি বলি স্পেকুলার মিরর লাইক, তাহলে আরেকটা ইস্যু, এটা একটা নতুন টার্ম, মিরর লাইক স্পেকুলার, সেটা হচ্ছে যত কোণে পড়বে আবার সেই কোণে রিফ্লেক্ট হবে, মিরর লাইক ফিনিশ, রিফ্লেক্ট অনেক বেশি হয় আমরা বলি। তো এটা আর কি। তো বিভিন্ন ম্যাটেরিয়ালে কোন সোর্স থেকে তোমার এই রেডিয়েশনটা তৈরি হয়ে এই সারফেসে এসে পড়তেছে, পড়ে এটা রিফ্লেক্ট হচ্ছে, সেই সোর্স টেম্পারেচারের সাথে ফাংশন, কতটুকু অ্যাবজর্ব হবে। তো ওই টেম্পারেচারের সাথে দেখা গেছে বিভিন্ন ম্যাটেরিয়াল নিয়ে টেস্ট করা হয়েছে, করে এই গ্রাফটা জেনারেট করা হয়েছে। গ্রাফটা দেখো তোমরা খেয়াল করলে, যে বিভিন্ন মেটালে, যেমন ফর এক্সাম্পল এই যে 1 নম্বর মেটালটা, আই গেস এটা হচ্ছে আমাদের 1 নম্বর লাইন, 1 নম্বর হচ্ছে হোয়াইট ফায়ার ক্লে, তার ডিপেন্ডেন্সিটা হচ্ছে এরকম।
সোর্স টেম্পারেচার অনেক বেশি হয়ে গেলে অ্যাবজর্বিটি কমে যাচ্ছে, সোর্স টেম্পারেচার যখন কম হচ্ছে তখন ক্লেটা অ্যাবজর্বিটি বেশি থাকতেছে। তারপর তুমি যদি চিন্তা করো অ্যালুমিনিয়াম 8 বা কনক্রিটই ধরো, আমাদের বাসা বাড়ি 6 এর গ্রাফটা আই গেস এইটা 6। এটা লো টেম্পারেচার সোর্স থেকেও যদি হিট আসে 300-400, সেখানে ভালো অ্যাবজর্ব করে নেয়। আবার এই যে হাই টেম্পারেচার সোর্স থেকে আসলেও অ্যাবজর্ব বেশি না, বরং লো টেম্পারেচার অ্যাবজর্বিটি অনেক বেশি, হাই টেম্পারেচার একটু কম। যেমন সূর্যের টেম্পারেচার 5780 কেলভিন, সেই ক্ষেত্রে কনক্রিট দেখো অ্যাবজর্বিটি 0.7, 0.65 এরকম। সো সানলাইটের অ্যারাউন্ড 60% বা 65% এই যে আমাদের বাসা বাড়ি এগুলো কিন্তু অ্যাবজর্ব করতেছে কনক্রিট দিয়ে যদি আমি বানাই। হ্যাঁ, আমি যদি আবার না, আমি উড দিয়ে বানাবো, কাঠ, উড যেটা ট্রান্সফার বেশি করে না, কাঠ দিয়ে বানাতে পারি, সেটা হলো আমার 4 নাম্বার। 4 নাম্বার আই গেস এটা 1, এটা 8, এইটা 4। দেখো আরো কম অ্যাবজর্বিটি। সো কাঠ দিয়ে বাসা বানাইলে আর কনক্রিট দিয়ে বানাইলে কাঠে তুমি কম গরম ফিল করবা। তারপরে যদি বলি আমরা আর কি আছে, অ্যালুমিনিয়াম একটা কমন মেটাল দিয়ে বলি 8, এই যে মেটাল আই গেস এটা 8। লো টেম্পারেচার অ্যাবজর্বিটি অনেক কম, কারণ মেটাল বেশি আসলে রিফ্লেক্ট করে। তো যত হাই টেম্পারেচার হচ্ছে এর অ্যাবজর্বিটি একটু বাড়ে, বাট স্টিল অনেক কম। সো এটা আসলে ম্যাটেরিয়াল প্রপার্টি, এবং কার্ভ কোনো লিনিয়ার রিলেশন ফলো করে না। এটা হচ্ছে মানে ডিফিকাল্ট, যে রেডিয়েশন একটা ম্যাটেরিয়ালের প্রপার্টি। সো ইউ নিড টু হ্যাভ টু দ্য টেস্টিং করে তোমাকে বুঝতে হবে। যেমন এখানে কিছু কমন ম্যাটেরিয়ালের ট্রেন্ড আছে, বাট যদি এর বাইরে কোনো ম্যাটেরিয়াল হয় তোমার লিটারেচার থেকে দেখতে হবে। তাহলে প্লাস্টিকেরটা এখানে দেয় নাই। তো যাই হোক, যেটা বলার উদ্দেশ্য যে তোমার রেডিয়েশন হিউজলি টেম্পারেচার ডিপেন্ডেন্ট ফাংশন প্লাস ম্যাটেরিয়াল প্রপার্টি, ম্যাটেরিয়ালের সাথে রিলেটেড। একটা ম্যাটেরিয়াল যেভাবে আচরণ করবে রেডিয়েশন, আরেকটা ম্যাটেরিয়াল নট সেম ওয়েতে আচরণ করতে পারে। তো বিহেভিয়ার ক্যান বি ডিফারেন্ট। যেমন এই যে এখানেই দেখো, এই যে এটা একটা ভালো এক্সাম্পল দেওয়া আছে তোমাদের বই থেকেই নেওয়া। হ্যাঁ, যেমন তোমার যদি একটা মিরর ফিনিশ পলিশ সারফেস থাকে, স্পেকুলার রিফ্লেকশন হইতে পারে। স্পেকুলার মানে আমার ইনসিডেন্ট এবং রেডিয়েশন অ্যাঙ্গেল সেম হবে। আবার যদি রাফ সারফেস হয় সেই ক্ষেত্রে দেখা যায় ডিফিউজ আমরা ধরে নিতে পারি। সো স্মুথনেস রেডিয়েশনে এই বিষয়টা ডিপেন্ড করে ওয়েভলেন্থের সাথে। A surface is said to be smooth if the height of the surface of much smaller than the wavelength. একটা সারফেসকে স্মুথ, সারফেসে তো ন্যানো মাইক্রোস্কোপ রাফনেস আছে যেরকম, খেয়াল করো। তো এইটা স্মুথ, একটা রেডিয়েশনের রেসপেক্ট এটা স্মুথও হইতে পারে, আরেকটার সাপেক্ষে স্মুথ নাও হতে পারে। ডিপেন্ড করবে রেডিয়েশন যেগুলো আসতেছে সেটার ওয়েভলেন্থ, কত ওয়েভলেন্থ নিয়ে আসতেছে, কত ওয়েভলেন্থ নিয়ে আসতেছে। তো ইউজুয়ালি যদি সারফেস রাফনেসটা তোমার ওয়েভলেন্থের থেকে কম হয়, ধরো এটা ওয়েভলেন্থ নিয়ে আসছে 0.7, ভিজিবল রেঞ্জের 0.76 মাইক্রো, আর এই সারফেসের ন্যানো মাইক্রোস্কেল রাফনেস 0.1 মাইক্রোমিটার এরকম। তাহলে এখন যদি এই দুইটার মধ্যে কম্পেয়ার করো, এই সারফেস রাফনেসটা অনেক ছোট রেসপেক্ট টু দিস ওয়ান, তাই তো সেক্ষেত্রে এটা স্মুথ হিসেবে ট্রিট করা যেতে পারে, স্মুথ সারফেস। সেই ক্ষেত্রে এটা রিফ্লেক্ট হইতে বেশি। তো এই কারণে এটা কমপ্লেক্সিটি আছে। তো যেটা বলার উদ্দেশ্য যে ফর এক্সাম্পল যে আমরা যদি ওই যে কনক্রিটের অ্যাবজর্বিটি কিছুক্ষণ আগেই দেখলাম যে সূর্যের আলো ক্ষেত্রে 0.6 বা আমি 60% বললাম, হ্যাঁ, যে সোর্স টেম্পারেচার এত। আবার তোমার ওই যে সেম জিনিসই যদি তোমার ইয়া হয়, এই যে এখানে দেখো লেখাই আছে যে সোলার রেডিয়েশন এত, and 0.95 ফর রেডিয়েশন অরিজিনেটিং ফ্রম দ্য সারাউন্ডিং ট্রিজ। সারাউন্ডিং ট্রিজ যেটা, সে যে রেডিয়েশন করতেছে সেই রেডিয়েশনের 90% আমাদের বাসা বাড়ি অ্যাবজর্ব করতেছে, আর সূর্য যেটা করতেছে এটা হচ্ছে 60%। দেখছো এই দুইটাই রেডিয়েশন, কিন্তু এটা সোর্স টেম্পারেচার অনেক 5780, এটা সোর্স টেম্পারেচার কত, একটা
রুম টেম্পারেচারে আছে 30 ডিগ্রি 40 ডিগ্রি, ধরো 300 কেলভিন। কারণ 300 কেলভিন টেম্পারেচারে তাহলে টেম্পারেচার ডিপেন্ডেন্স গ্রাফ যেটা আমি দেখতেছিলাম কনক্রিটের, দেখতেছিলাম আমাদের লো টেম্পারেচারে অ্যাবজর্বিটি অনেক বেশি, হাই টেম্পারেচার অ্যাবজর্বিটি কম। সেটাই আমি একটু আগে দেখলাম, খেয়াল করলাম। এই যে 6 নাম্বারটা অনেক বেশি 90%, আর এই যে 60%। তো ওইটাই। সো একটা অবজেক্ট কনক্রিটের অ্যাবজর্বিটি সব অবজেক্টের ক্ষেত্রে কোন সোর্স থেকে কত টেম্পারেচার এমিশন হয়ে আসতেছে সেটার সাথেও ডিপেন্ড, ঠিক আছে। আর লাস্ট যে আমাদের টপিকটা গ্রিন হাউস এফেক্ট। তো কিরশফস লটা বলতেছে যে তোমার যে একটা অবজেক্ট, ওই যে আমরা পড়ছিলাম লার্জ আইসোথার্মাল বডিকে ব্ল্যাক বডি হিসেবে কম্পেয়ার করা যায়। তো একটা লার্জ ইনক্লোজার, অনেক বড় হলরুম, মাঝখানে তুমি একটা অবজেক্ট রেখে দিছো, সেটা ব্ল্যাক বডি আচরণ করবে না, স্মল একটা অবজেক্ট। তো এইটা এখন কিছুটা রেডিয়েশন, অবশ্যই এদের টেম্পারেচারে আছে। ধরো এখানে একটা ওভেন রেখে দিছো, একটা বড় হল রুমের মাঝখানে একটা ওভেন রেখে দিছো, তাহলে ওভেনটা একটা স্মল অবজেক্ট কম্পেয়ার টু দ্যাট লার্জ হল রুম। তো এখন তোমার যদি আমরা এই ইমিশনটা যে হবে, তো একটা হচ্ছে ইমিশনের একটা পোর্শন এই ছোট অবজেক্টটা এখানে আসবে, সে তো রিসিভ করবে, তাই না? তো আমরা এই যে জি সময় আমরা যদি ওই লার্জ বডিটাকে ব্ল্যাক বডি ধরি, এটাকে আমরা জি সিগমা টি লিখতে পারি, তাই তো। আর অ্যাবজর্বিটি হবে কি আলফা, আলফা দিয়ে গুণ করতে হবে জি, তাহলে এই হলো জি জি অ্যাবজর্ব। তাহলে এই যে আমাদের এমিশনের মাধ্যমে যেটা আসলো তার জি অ্যাবজর্ব পোর্শনটা এই অবজেক্টটা অ্যাবজর্ব। এখন সেও তো ইমিট করবে, সে ইমিট করতেছে এই যে এপসাইলন সিগমা টি4। সে যতটুকু অ্যাবজর্ব করলো ততটুকু সে ইমিট করলো, এই অ্যাবজর্বের কারণে তার টেম্পারেচারটা বাড়বে। তো এমিশন সমান অ্যাবজর্বিটি ধরলে দেখা যায় কি এপসাইলন সমান আলফা, এপসাইলন সমান। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ইমিসিভিটি অ্যাবজর্বিটি সমান হইতে পারে যদি লার্জ এনক্লোজারের মধ্যে ব্ল্যাক বডি রেডিয়েশনে কোনো অবজেক্টকে রাখা হয়। সে যতটুকু ইমিট করবে অ্যাবজর্ব করবে সে পুরাটাই ইমিশন করে দেবে। এটাই ব্ল্যাক বডির বিহেভিয়ার। তো ওই যে বললাম বড় হলরুমের মধ্যে স্মল একটা অবজেক্ট রাখা, এটা ব্ল্যাক বডি, এই বড় হলরুমটা এইটার জন্য একটা ব্ল্যাক বডি হিসাবে কাজ করছে। সেটা এক্সাম্পল আমরা দিচ্ছিলাম, মনে আছে কিনা তোমাদের, যে স্মল একটা হোল ছিল লার্জ আইসোথার্মাল ক্যাভিটিতে, সেটাই, ঠিক আছে। তো এটা একটা ল, এই লটা প্রথম কিরশফ নামে একজন সে দেখছে যে এটা লার্জ যে অবজেক্ট, অনেক বড় লার্জ এরিয়া, সেই ক্ষেত্রে এটা অবজার্ভ, এই কারণে এটা বলা হয়েছে কিরশফস ল ইজ ভ্যালিড ফর লার্জ এনক্লোজার সাইট। তো একটা আমরা লাস্ট এটা বলে শেষ করতেছি যে গ্রিন হাউস এফেক্টটা, গ্রিন হাউস এফেক্টে আমরা ইউজুয়ালি দেখি কি এর ভিতর দিয়ে যাচ্ছে আমরা জানি, কিন্তু যাওয়ার পর হিটটা চলে গেল, কিন্তু হিটটা বাইরে থেকে ওই মানে ভিতরে যে আমার গাছপালা যে বিকিরণ করতেছে সেটা কিন্তু আবার এই দিক দিয়ে আসতে পারতেছে, যার কারণে গ্রিন হাউস আস্তে আস্তে গরম হচ্ছে, এরকম তো আমরা জানি করছি। এর কারণ কি যদি আলোচনা করতে যাও, এটা একটা ভালো কারণ হলো এই যে গ্লাসের প্রপার্টি যদি দেখো, গ্লাসের ট্রান্সমিসিভিটি কার্ভ যেটা, অ্যাবজর্বিটি না, এবার ট্রান্সমিসিভিটি, এই যে ট্রান্সমিসিভিটি কার্ভ ওয়েভলেন্থের সাথে যদি দেখো যে ওই যে ভিজিবল লেন্সে সে খুব ভালো ট্রান্সমিট করে, এখানে আমরা গ্লাসের মধ্যে দিয়ে দেখতে পাই, হ্যাঁ এই যে করতেছে। তো যখন এটা ঢুকতেছে সোলার রেডিয়েশন ভিতরে, যে যখন এটা বের হয়ে আসতেছে সেই ওয়েভলেন্থের জন্য, সেটা তো অধিক ওয়েভলেন্থ, সেই ওয়েভলেন্থের জন্য আবার দেখা যায় এটা ট্রান্সমিটিভিটি 4। এই যে এই রিজন দেখো পয়েন্ট, এই রিজনটা দেখো, থিকনেসের উপর ডিপেন্ড করে কত থিকনেসের গ্লাস নিচ্ছ। তো ধরো তুমি 0.635 থিকনেসের গ্লাস নিচ্ছ, এই যে 3 যদি ওয়েভলেন্থের বেশি হয় এটা খুব পোর ট্রান্সমিট করতে পারে। তার অর্থ হচ্ছে ওই যে গ্রিন হাউস গরম হচ্ছে কেন, কারণ ভিতর থেকে যে রেডিয়েশনটা হচ্ছে এটা হাই ওয়েভলেন্থে হচ্ছে, সেইটা এই ট্রান্সমিটিভিটি এই রিজনে পড়ে যাচ্ছে, আর যেটা সূর্য থেকে আসতেছে সেটা পড়তেছে এই রিজনে, যার কারণে ইজিলি সেটা পাস করে চলে যাচ্ছে। আর রুম টেম্পারেচারে যেটা হচ্ছে আমাদের একটা রুম টেম্পারেচার ভিতরে, সেটা কি রুম টেম্পারেচারে আমাদের ইউজুয়ালি হচ্ছে ইনফ্রারেড রেতে, ইনফ্রারেড রে হলো পিক হলো 1.6 মাইক্রন,
তো এই ইনফ্রারেড এই 1.6 মাইক্রনে দেখো গ্লাসের ট্রান্সমিটিভিটি কম, এই যে এই রিজনটা, তো সে ট্রান্সমিট ওইভাবে করতে পারে না, তো যার কারণে হিটটা আবদ্ধ হচ্ছে। এই জিনিসটা ঘটতেছে একই ক্ষেত্রে ওই যে আমাদের পৃথিবীর আর্থের ক্ষেত্রে, হ্যাঁ, গ্লোবাল ওয়ার্মিং যে ইস্যুটা আমরা বলতেছি, যে ওজোন লেয়ার আমাদের প্রোটেক্ট করতেছে। স্যার হুম, স্যার একটু আচ্ছা, ইন্টারাপ্ট করেছি, আমি 2:40 থেকে স্যার একটা ক্লাস শুরু হয়ে যাবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, তাহলে আমাদের এইখানেই শেষ আজকে। হ্যাঁ, এই টপিকটা শেষ, তোমরা স্লাইডটা ভালো করে দেখো, আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমরা সামনে ক্লাসে কোশ্চেন গুলো নিব। তো আজকে আমি মোটামুটি একটু টেনে শেষ করে দিলাম, বাট আস্ক মি কোশ্চেন ইন নেক্সট ক্লাস সো দ্যাট ইফ ইউ হ্যাভ এনি ইস্যুস। হ্যাঁ, ঠিক আছে, আর যেহেতু আমাদের, সরি, স্যার আমাদের কুইজ 2টা কবে হবে স্যার? এটা তোমার লাস্ট উইক 7th উইক, মিড টার্মের আগের উইকে। স্যার কুইজ না দিয়ে কি বাই এনি চান্স অ্যাসাইনমেন্ট দেওয়া যায়? না, কুইজ হবে, অ্যাসাইনমেন্ট নেওয়া যাবে, কুইজ, ঠিক আছে। জি স্যার। অ্যাসাইনমেন্ট ইভ্যালুয়েশন হয় না, অ্যাসাইনমেন্ট সবাই কপি করে দেখে, বুঝছো, এই জন্য অ্যাসাইনমেন্ট নেব। স্যার লাস্ট উইকটা খুব খুব বেশি প্রেসার তোমরা চাইলে আগে দিতে পারো, তোমরা নেক্সট মঙ্গলবারেও দিতে পারো, জানাও আমাকে, সমস্যা নেই। স্যার যদি মঙ্গলবার হয় স্যার কোন টপিকের উপর হবে স্যার? যেই দিনই হোক, তোমাদের নেক্সট ক্লাসের টপিক আমি বলে দিই, এটা আমাদের ফেজ চেঞ্জ হিট ট্রান্সফার, বয়লিং এবং কন্ডেনসেশন। হ্যাঁ,